শুভ সন্ধ্যা। স্টাইল করে গুড। যাই হোক, সবার একটুখানি ওই ব্যাপার হয় না, একটুখানি প্রথম প্রথম কি যেন হয়, একটু নার্ভাস, বাট যখন লাইভ শেষ হয় তখন ওরা ভাবে আর এক কত কিছু বলতে পারলাম না, তাই তো? মনে হবে যে বলতে পারছি না কি বলবো। যাই হোক, আজ আমাদের লাইভে বিশেষ দুই অতিথি। মোটামুটি দীপিকাকে তো মোটামুটি সবাই চিনে গেছেই, আর রইল রমা। কিন্তু রমা 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 রমার সাথে আবার খুব রিসেন্ট আলাপ হয়েছে, একজন মেকআপ আর্টিস্ট। বাকিটা ওদের মুখ থেকেই শুনবো। দীপিকা। আমি দীপিকা ঘোষ। আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিষ্ণুপুরে, বাট আমি বড়নগরে থাকি। আমি অ্যাজ এ মডেল, এছাড়াও আমি যোগা ট্রেনার, ফিজিওথেরাপিস্ট। ভেরি গুড। আর আমি অ্যাক্ট্রেস ও জুনিয়র আর্টিস্টেরও কাজ করেছি, সিরিয়াল করেছি, মহালয়া করেছি, তারপর কিছু ওয়েব সিরিজও করেছি। চলছে জার্নিটা। এক কথায় জার্নিতে চলার জন্যই, থেমে থাকার জন্য। হ্যাঁ নিশ্চয়ই, থেমে থাকছি না। আজ আমরা ওর থেকে এমন কিছু ইন্সপিরেশনাল কথা শুনবো যেটার জন্য হয়তো আজকে ও এখানে স্পেশাল ভাবে রয়েছে। যাই হোক, একটু অডিওটা চেক করে নিই। রইল রমা। কিন্তু রমা একদম অডিও ক্লিয়ার। যাই হোক, বাকিটা দীপিকা থেকে শুনবো। দীপিকা, তুই কমপ্লিট করেছিস কি একটা যেটা বলছিলি? হ্যাঁ বলছিলাম, আমার একটা লাইভ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওটা আমরা এর পরের স্টেপটাই শুনবো। নিশ্চয়ই। মানে তুই কি প্রফেশনে আছিস সেটা বলেছিস? হ্যাঁ বলেছি। তুই অ্যাজ এ মডেল কাজ করছিস, হ্যাঁ। সাথে জুনিয়র অ্যাক্ট্রেসের কাজ করেছিস। কাজ করেছি। আর আমার প্রফেশন, আমি যোগা ট্রেনার, ফিজিওথেরাপিস্ট। গুণী মানুষদের পাশেই আমি বসি। আমি বেগুনি হতে পারি, কিন্তু গুণী মানুষদের পাশেই আমি বসি। যাই হোক, এবার আসছি আমরা আমাদের নতুন বন্ধু। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমার সাথে ও কতদিন কাজ করছে সেটা ওর মুখ থেকেই শুনবো। বাকিটা রমা। আমি মানে মেকআপ আর্টিস্ট, তো পুচকু মেকআপ আর্টিস্ট বলো না। তো আমি মেকআপ কোর্স করেছি আর 3 বছর হচ্ছে মেকআপ কোর্স করেছি। দিদিদের কাছে আমার মেকআপ কোর্স করা। তো আমি দিদা খুব সুন্দর করে আমাকে মেকআপ কোর্স শিখিয়েছে। তারপরে জয়েনিং একটু কিছু স্টপ ছিল, তারপরে আমি হেল্পার লাইনে কাজের জন্য জব করি। আমার বোন সোমা, তো ও আমাকে হেল্পার লাইনে পার্লারে ঢুকিয়ে দেয়। তো ওইখান থেকে আমি হেল্পার লাইন করতে করতে শুধু এই লাইন কথাটুকু তুলে দিয়ে শুধু প্রফেশন ইউজ কর, দেখ একটা রেসপেক্ট আসবে। তো ওখানে মানে বিউটিশিয়ানে আমি হেল্পার লাইন কাজ করতে করতে আমি টোটালি বিউটিশিয়ানের কোর্স করলাম। করার পরে মেকআপের কোর্স করলাম। তো এখন চলছে রানিং মেকআপ কোর্স করার পরে স্টপ। মানে কতদিন হলো তো টোটাল প্রফেশনে? এটা 3.5 বছর। 3.5 বছর? 3.5 থেকে আটলি 4 বছর, বেশি না। মানে কখনো জেডি স্যার, জেডি বুড়ো টাইপের কেউ আছে কখনো শুনেছিনি? না আমি শুনিনি। এই রিসেন্ট অনেকের সাথে আমার আলাপ হয়েছে ফেসবুক থেকে। ওর আমি দেখি কাজ করার দেখার পরে তখন অনেকের সাথে আমি আলাপ করি। তো ফার্স্ট টাইম অনেকের সাথে আমি কালী শুটে গেছিলাম, তো ওর সাথেই আলাপ। তারপরে ক্যালেন্ডার শুটে, তো ওখানেই জেডি স্যারের সাথে আলাপ হয়েছে। তারপর অনেকেই কালকে আমাকে বললো এরকম জেডি স্যারের সাথে লাইভে আছে। তো প্রথমেই নার্ভাস হচ্ছিলাম। তা আমাকে ওই বললো যে না কিছু হবে না, ভালো নর্মালি একদম কনফিডেন্স নিয়ে যাও, কোনো প্রবলেম হবে না। তারপর তো জেডি স্যারের সাথে আমার সাথে ফোনে কথা বলালো, মানে আপনার সাথে কথা বলালো। তারপর সত্যি একটু নার্ভাসটা কেটেছে, বাট কি বলবো জানি না। খানিকক্ষণ পরে দেখবি ঘাম তো নেই, শীত করছে। যাই হোক, এটা অনেকেরই না, মানে এখনো অব্দি 450 জনের মধ্যে ম্যাক্সিমাম আমাদের গেস্টরাই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পরে ফার্স্ট লাইভ, জীবনের প্রথম লাইভ। দেখ, পডকাস্টিং অনেক সহজ, পডকাস্টিংটা রেকর্ড হয়ে গেল, সেটা নিয়ে গিয়ে আমরা এডিট করে ছাড়তে পারলাম। লাইভ প্রোগ্রাম অনেক শক্ত প্রোগ্রাম। একবার যদি তোরা লাইভে অভ্যস্ত হয়ে যাস, এটা তোদের লাইফের শুরুয়াত হবে। রিয়ালোক দাস লিখেছি, গুড ইভিনিং স্যার অ্যান্ড ম্যামস। রিয়ালোক হচ্ছে আমাদের আইটা ক্লাবের একজন অ্যাডমিন, সাথে খুব ভালো একটা ফটোগ্রাফার। যেমন আমি অনেককে খুব পছন্দ করি ফটোগ্রাফার হিসাবে, এই অলোকও খুব ভালো ফটোগ্রাফার। এদের সাথে যোগাযোগ রাখবি। যাই হোক, আমাদের পরবর্তী পার্ট যেটা, সেটা আমরা দীপিকার থেকে শুনবো।
দীপিকা, সত্যি কথা বলতে ইনসিডেন্টটা শোনার ইচ্ছে আমার রয়েছে এবং আমাদের সাথে সাথে আমাদের দর্শকরাও জানুক। কারেন্ট তোর একটা মার্কেট স্ট্যাটাস বলছি। আমি হচ্ছি সেই মানুষ, আমার কাছে সবার সব খবর আসে। আচ্ছা, আমি শুধু ভালোটুকুনি নিই, খারাপটুকুনিকে নিই না। খারাপটুকুনি কোনটা? প্রত্যেকটা মানুষের একটা পাস থাকতে পারে, প্রত্যেকটা মানুষের একটা ফ্যামিলিগত ডিস্টারবেন্স থাকতে পারে, প্রত্যেকটা মানুষের 4টে বয়ফ্রেন্ড থাকতে পারে। আমার সেইগুলো আমাকে কোনো এফেক্ট করে না। আমাকে এফেক্ট করে একটা, তুমি কাজ কতটা করছো, তোমাকে ক্যামেরার সামনে কতটা তোমাকে পাচ্ছি, তোমার কাজে মানুষ কতটা খুশি। আমার শুধু ওইটুকুনি ছাঁকনি দিয়ে ওইটুকুনি আমি তুলি, বাকিটা সোজাসুজি বলি। শুনতে ভাল লাগছে না, কল ওয়েটিং আসছে পেছনে। আর আমার তো একটা টুক আছে, একটা কোনো কথা বললে আর একটা পেছনে কল ওয়েটিং আসে, আমার টুক আছে এটা একটা। তো যাই হোক, সেই হিসাবে বলছি, দীপিকার মার্কেটের যে রেপুটেশন, একটু চ্যাংড়া ভাষায় বলছি, এক ঘর। আর সেকেন্ড হচ্ছে, আমি আমার রেসপেক্ট দিয়ে বলছি, গতকাল রাত্রিবেলাও তোকে তোর ছবিগুলো দেখে বলেছি, তুই কিন্তু অনেক দূর যাবি। আমি তো বলেছি তুমি আশীর্বাদ করো যেন অনেক দূর যেতে পারি। কারণ যে পজিশনের মধ্যে দিয়ে তুই উঠে এসে কাজ করছিস, যেভাবে তুই বাড়ি থেকে এসে এতটা দূরে সার্ভাইভ করছিস, সবকিছু নিজের হাতে করে, ভাই হ্যাটস অফ। আশীর্বাদ করো। হ্যাটস অফ। মানে আমাদের বাচ্চারা যদি তোর, আমি আমার নিজের বাচ্চাদেরকে আন্ডার এস্টিমেট করেই বলছি, তোর যদি 50% পেতো না, এভাবে বলো না, রিয়েলি ইজ দ্যাট, রিয়েলি। এভাবে বলো না, চেষ্টা করছি, আমি চেষ্টা করে যাব। আর সাথে তোকে দেখতে সত্যি খুব সুন্দর, ভীষণ সুন্দরী তুই। দেখতে সুন্দর। আর তোর ফটো ফেস তো একদম বিশ্বকর্মার আশীর্বাদ এটা। Thank you. সুতরাং এই প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যেতে মানে হবে। এটা প্রফেশন বলে আমি ভাবিনি, এটা আমার প্যাশন বলতে পারো। আমার প্রফেশন তো বললাম আমি অ্যাজ এ যোগা ট্রেনার, ফিজিওথেরাপিস্ট। তো আমার এটা প্রফেশন মানে হয়ে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। মানে আমার ভালো লাগে, ভীষণই ভালো লাগে শুট করতে, মডেলিং করতে বা এই সিরিয়ালে অভিনয় করতে, মানে ভীষণই ভালো লাগে। তো হিসাবে এই তো দেখি বললাম, তোর কি কাছে এমন কিছু ভগবান দিয়েছেন যে তুই সবকিছুতে, তুই এই প্রফেশনে তুই ফুল টাইম দিলে তুই ফুল টাইম এনজয় করতে পারবি। বাট তার জন্য একটাই কথা, আমার একটাই টোটকা, জল খেতে হবে সবাইকে। এটা হাতে রাখ আজ থেকে। Thank you. এই যে গ্লাসটা মানে বোতলটা আমি সবাইকে আজ থেকে একটা করে গিফট করব যারা আমার লাইভে আসবে। কারণ আমি সবাইকে সব সময় বলি যে আমি 53.5 বছরের একটা বুড়ো। আমাদের ফ্যামিলিকে আপনারা সবাই দেখেছেন, সবাই আমাদেরকে একটা গ্ল্যামার ফ্যামিলি বলে, যে ফ্যামিলিতে 27 বছরের ছেলে মেয়ে ওয়াইফ, আমরা পাশাপাশি বেরোলে আমাদেরকে এক কথায় ফ্রেন্ডস লাগে। সেটা মেনটেন করতে হলে সবাইকে আমাদেরকে জল খেতে হবে, প্রচুর প্রচুর জল খেতে হবে। একদম তাই, জল তো খেতেই হবে। মানে জল খাওয়াটার অভ্যেসটা তুই যদি একবার করে নিতে পারিস, হ্যাঁ। তুই নিজে আয়নার সামনে দাঁড়িয়ে তোকে মেকআপ করতে হবে না। জানি আমি, তুই নিজে জলের আয়নার সামনে গুণাগুণ আমি দাঁড়িয়ে জানি, আমি তো যোগা ট্রেনার, তো আমি তো জলের লোককে গুণ জ্ঞান জানি। দিস। হ্যাঁ একদম, লোককে মানে আমার সব স্টুডেন্টদের, ক্লায়েন্টদের তো আমি জল খেতে তো এভরিডে বলি। আচ্ছা ভাই, তোরা জল খা, আমি খালি খাবো না। আমি খাই না, তাই জন্য আমার ডক্টর স্যারের কাছে আমি বকা খাই। এবার থেকে তুই ভেবে নিবি, জল যদি না খাস তাহলে তোর পিঠের মধ্যে ধূপ করে একটা পড়লো, ধূপ করে। আর সেটা কিন্তু মহিলার চর না, পুরুষের চর কিন্তু, খেয়াল স্যারেদের রাখিস কাছেও কিন্তু। খায়, আমার ডক্টর স্যারেদের ব্যাস। কাছেও খায়। এটা একটা লাইফস্টাইলের মধ্যে একটা, যেমন বাচ্চারা পুতুল নিয়ে ঘোরে, আমরা যেমন হাতে একটা ফোন রাখি। আমার মেয়ে, এই যে দেখলি এক্ষুনি, হ্যাঁ। আমার মেয়ে গেল, আমার মেয়ের সাথে এইরকম ওই যে ওকে তো খুব সুন্দর সুন্দর ইনফ্লুয়েন্সাররা ওদেরকে গিফট করে, হ্যাঁ। ও এরকম বোতল ওর সাথে সব সময় থাকে। আমার ছেলে ক্রিকেট খেলে, যখনই থাকে ওর সাথে, সবার সাথে এরকম আমাদের একটা করে বোতল আছে। কারণ জলই একটা মানুষকে অনেক বেশি, হ্যাঁ একদম তাই, জলে আমাদের স্কিন ভালো থাকে, আমাদের হেয়ার ভালো থাকে, আমাদের মানে জল ভীষণ আমাদের ব্লাড সার্কুলেশন একদম ক্লিয়ার রাখে। সব থেকে বড় কথা, বুড়ো হয়েও বুড়ো হওয়া যায় না। বুড়ো হয়েও বুড়ো হওয়া যায় না। একদম। যখন কেউ বলে আমাকে, তখন তো আমার ভালোই লাগে শুনতে, বল। ভালো লাগে শুনলে, আমি মনে হবে যে আমি পুরো ব্যাস, আমি বলি আমি বুড়ো, কিন্তু মানুষ আমাকে বলে না গুরু তুমি বুড়ো না। বুড়ো না। এটা ভালো লাগে শুনতে। যাই হোক, এবার তোর ঘটনাটা শুনবো, জাস্ট একটু ওর সাথে একটু কথা বলে নি।
তোর এই প্রফেশনে আসাতে তোকে সব থেকে বেশি সাহায্য কে করেছে? সব থেকে বেশি সাহায্য করেছে আমার বোন। তো ও, আমি যখন সার্ভার করি, যখন আমার হাজবেন্ড মানে ওরকম হয় যে ছেড়ে যায়, তো তারপর থেকে আমি প্রোডাক্টেরই কাজ করতাম পায়ে হেঁটে। তারপর আমার বোন হচ্ছে অ্যাজ এ হেয়ার ড্রেসার, ও হেয়ার ড্রেসার হাউসে কাজ করতো। তো ও আমাকেই বললো দি তুই পার্লারে ঢোক, হেল্পার হয়ে আগে ঢোক। তো তারপরে আমি ঢুকেছি, জয়েন যখন করেছি তখন আস্তে আস্তে করে আমি কাজ শিখি ওদের কাছ থেকে, হেল্পার কাজ করি। কাজ করার পরে আস্তে আস্তে ওখানে আমার একটা ফ্রেন্ড সার্কেল হলো, তো ওরা তখন বললো মেকআপ কোর্স করো। তো মেকআপ কোর্স যখন আমি করলাম, তারপরে আস্তে আস্তে আমি এখন টোটালি মানে বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, অ্যাজ এ নেল আর্টিস্ট টোটালি। হ্যাঁ, ভেরি গুড। নেলও করেছি। যে মানে দিন যতদিন মনে হচ্ছে এটা আমি শিখি, মানে মনে হচ্ছে যে আমি এখনো মনে হয় যে আমি আরো শিখি, যে টোটালি আরেকটা ইচ্ছে আছে, শুধু শিখলে হবে না, প্র্যাকটিস করতে প্র্যাকটিস হবে। করতে হবে। তো তারপর থেকে আমার চলছে কাজেই। মানে তোকে সব থেকে বেশি যে হেল্প করেছে এই প্রফেশনে সেটা হচ্ছে তোর ফ্যামিলি, তোর বোন, তাই তো? আচ্ছা, মানে পরিবারগতভাবে কোনো বাধা আসেনি এই কাজটার জন্য? পরিবারগতভাবে কোনো সময় বাধা আসেনি, কেন যেহেতু আমার বোন হেয়ার ড্রেসার, তো এই সব দিক থেকে আমার কোনো সময় মানে বাধা তোর পরিবার জানে যে এই কাজটা একটা শিল্প। শিল্প। ইয়েস, এটাই হওয়া উচিত, কোনো অসুবিধা হয়নি। এইটাই হওয়া উচিত, এইটাই হওয়া উচিত। একটা সেকেন্ড, এখানে দীপিকা বিশ্বাস লিখেছে আরেক দীপিকাকে দেখে সত্যি মনে আত্মবিশ্বাস বেড়ে যায়। ও প্রমাণ করেছে যে ইচ্ছে থাকলে উপায় হয়। তারই একটা খুব সুন্দর উদাহরণ হলো আমাদের দীপিকা। ইয়েস, থ্যাংক ইউ দিদি। অনেক রেসপেক্টের জন্য, সাথে অনেক ভালোবাসা। দীপিকা লিখেছে আর আমার সাথে দীপিকা যেটা লিখলো কোথায় চলে গেল পক করে। দীপিকা লিখেছে খুব সুন্দর অনুষ্ঠান। পিঙ্কি দাস লিখেছে আমি আছি। হ্যালো রোমা। দীপিকা লিখেছে গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং জেডিদা। দীপিকা তোর লেখাটা ফট করে কোথায় চলে গেল? সেকেন্ড লেখাটা কোথায় চলে গেল? সমতা বন্দি। যাই হোক, এবার তোর ঘটনাটা একটু ইলাবোরেটলি শুনবো। কন্টিনিউ। আমি ক্লাস থেকেই ফিরছিলাম, এই জাস্ট আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে ফিরছিলাম, তো একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। তো সেটা মানে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়। আমার দুটো পায়ের উপর দিয়ে লরি চলে যায়। তো তখন আমার ফ্যামিলি এখানে থাকে না, আমি তো জাস্ট রেন্টে থাকতাম, একাই থাকতাম। মানে তখন তুই কোথায় থাকতিস? আমি তখন দমদমে থাকতাম। আচ্ছা। তো তারপর পুলিশে আমাকে ভর্তি করে। সে পুলিশ আঙ্কেলকে মানে ভীষণ মানে কৃতজ্ঞতা ওনার কাছে যে আমাকে উনি ভর্তি করেছেন বলে হয়তো আমি আজ অব্দি মানে চলতে পারছি হয়তো, নাহলে হয়তো এমনি এমনি ধরো যারা যায় তারা তো ধরো মানে পড়েই থাকে না বেডেতে। তারপর উনি ভর্তি করেছিলেন, বাড়িতে ইনফর্মও করেছিলেন। তো উনি ছিলেন যতক্ষণ আমার জ্ঞান এসেছেন, উনি একদম ছিলেন, ওই আঙ্কেল ছিলেন। তো আমাকে বলা হয়েছিল আমার দুটো পা কেটে বাদ দেওয়া হয়ে যাবে। মানে ভীষণই একটা মানে ইয়ের মধ্যে দিয়ে গেছি আমি। আর বাবাও আজকে নেই, বাবাও মারা গেছে। আমার অ্যাক্সিডেন্টের পরই বাবা মারা গেছে। আমি 1 বছর হসপিটালে ভর্তি ছিলাম, পুরো 1 বছর। কোন হসপিটালে? ফার্স্টে আমি আরজি করেছিলাম। তো আরজি করে স্যার আমাকে ভর্তি করিয়েছিলেন। আরজি করে আমার স্যাররা ভীষণ ভালো, প্রতিটা ডক্টর আমার জন্য টিম তৈরি হয়েছিল, আমার জন্য একটা 8টা ডক্টর একটা টিম তৈরি হয়েছিল শুধুমাত্র আমার জন্য স্পেশাল। তো ওখানে মানে স্যারও তো খুব মানে ভালো ছিলেন ভীষণ, কিন্তু ওখানে পরিবেশ না সেরকম খুব একটা ভালো ছিল না। তো মানে আমার প্রচুর বেড সুর হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। তো আমার বাবা খুব ভেঙে পড়েছিলেন। তো আরো বাড়ির সবাই বড়রা বলেছিলেন যে হসপিটাল থেকে নার্সিংহোমে দিলে হয়তো বেটার হবে, আমরাও সাহায্য করব। আমার তো আর্থিক অবস্থা সেরকম না। তো সবাই মিলে বলেছেন সাহায্য করব, ওকে কি আর মরতে দেখতে পারি, মেয়েটা চলে যাচ্ছে, যেহেতু বেঁচে যেহেতু আছে, প্রাণটুকু তো আছে, যদি পা কেটে বাজে বলছে ঠিক আছে সেটা পরবর্তীকালে দেখা যাবে। তো ওই জন্য নার্সিংহোমে দেয়। তো আমি বিড়লাতে ভর্তি হই, সিএমআরআই বিড়লা, ওখানে আবার ভর্তি হলাম। আলিপুরে? হ্যাঁ, আলিপুরে যেটা ডায়মন্ড হারবার রোডে। ডায়মন্ড হারবার রোডে, ওই তো হ্যাঁ, আলিপুরের হ্যাঁ, ক্রসিং। সিএমআরআই বিড়লাতে ওখানে ভর্তি হলাম। ওখানে না মানে কি বলবো, মানে হসপিটাল থেকে নিয়ে যে ওটা তো মাছ কস্টলি, ভীষণ কস্টলি। ওই যে মানে তখন বাবার মাথায় যে বাঁচাতে হবে ওকে, কিভাবে পাটা বাঁচাতে যায়, তো আমাকে বাঁচাবে কি করে। আমারও তখন সিরিয়াস মানে ভীষণ সিরিয়াস কন্ডিশন ছিল, মানে আমি তো ট্রমায় চলে গেছিলাম, মানে ভীষণই সিরিয়াস কন্ডিশন ছিল। তো সব ফ্যামিলি সবাই বললো যে আমার সাহায্য করব,
তো আলটিমেটলি ভর্তি করা হলো এখানে, তো বন্ডে সই করে নিয়েছে বাপি, স্যাররা আমাকে ছাড়েনি। মানে প্রতিটা ডাক্তার, মানে 8টা যে ডাক্তার আছেন না, মানে আমি থাকতাম 7 মানে 7 তলাতে, তো ওখানে প্রতিটা স্যার আমার সাথে দেখা করতে এসেছেন যে তুই কেন চলে যাবি, তোর জন্য তো আমরা মানে লড়ছি, আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি কিভাবে তোর পাটা ঠিক করব। তো সেই মুহূর্তে আমারও তখন কিছু করার ছিল না, কারণ বাবা ডিসিশন নিয়েছেন, এরপর আমারও মানে শারীরিক হেলথ খুব খারাপ হয়ে যাচ্ছিল। তো নার্সিংহোমে গিয়ে আলটিমেটলি বাবার অনেক লাখ টাকা চলে যায়, মানে অনেকই, চারিদিকে সব ধার দেনা করে, আমার বাবার মেডিসিন সব ছিল, তো প্রচুর মানে দেনা ধার হয়। বাট বাঁচানোর জন্য মানে সব বাবা মারাই যেটা করে আর কি, সেটাও করেছে। তারপর ওখানে সেরকম আমার কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে, খালি ওনারা খালি টাকাই নিয়েছেন, আমি তো মানে ওপেনলি বলবো আমি, মানে টাকাই নিয়েছেন খালি, আমাকে ট্রিটমেন্ট সেরকম দেননি, আমাকে আবার হসপিটালেই আসতে হয়েছে ওখানেই। হ্যাঁ, তারপর আমি আবার পিজিতে ভর্তি হই। পিজিতে আমার এখনো ট্রিটমেন্ট চলছে, আমার ট্রিটমেন্ট থামেনি, 3 বছর হয়ে গেল অ্যাক্সিডেন্টটা হয়েছে, মানে এখনো মেডিসিন আমার চলে, আমাকে রেগুলার চেক আপে যেতে হয়, অনেক কিছু মানে আমার করা মানা আছে, সেগুলো হয়তো কিছু মানে শারীরিক রুলস কিছুটা শুনি না, চলতে আমার হাঁটা চলা একটু মানে কম করতে হয়, পা ব্লাড সার্কুলেশন হয় না, পা প্রচুর পেন হয়, অল টাইম পেন হয়, ফুলে যায়। আমি সবকিছু প্র্যাকটিস করেছি। আমার পিজি থেকে স্যার বাড়িতে আসতেন, মানে স্যাররা এতই ভালোবাসতেন, মানে এত ভালোবাসা পেয়েছি স্যারদের কাছে, আমি কোনো দিন ভুলবো না ওই স্যারদেরকে। ওই আমি যে জায়গায় দাঁড়িয়েছি আজকে স্যারদের জন্যই দাঁড়িয়েছি, ওই প্রত্যেকটা স্যারদের জন্য। স্যাররা আমাকে বাঁচতে শিখিয়েছে, স্যাররা চলতে শিখিয়েছে, কিভাবে আমি নতুন করে হাঁটবো সেটা শিখিয়েছে, মানে জীবন যে মানে থেমে থাকে না সেটা স্যাররাই শিখিয়েছে। মানে হয়তো খুব আগের দিনের যে রিঙ্কি লাইভ করছিল, বা তার আগের দিন স্নেহা জেধার বলে যে বাচ্চাটা লাইভ করছিল, সেরকম ভগবান তোকে ভগবান রূপে একটা হ্যাঁ। ডাক্তারের পরিবার তোকে পাশে পাশে দিয়েছে। দিয়েছে, একদমই তাই। বাবা যে মারা গেল সেই অভাবটা মানে স্যাররা আমাকে বুঝতে দেয়নি, মানে স্যাররাই হয়তো আমার মানে প্রত্যেকটা স্যার আমার বাবা, এমনকি স্যাররা আমাকে ব্লাড পর্যন্ত দিয়েছে। বাহ বাহ। মানে এরকম হয়তো কেউ হয়তো পাবে না, মানে পেশেন্ট তো ধরুন রোজ এভরিডে হাজার আসে, হাজার আসে, যায়, আসে। হাজার হাজার যায়, কিন্তু আমি এখনো চেক আপে যাই, তো এখনো স্যাররা গেলে আমাকে আদর করে, বাবু বলে ডাকে আমাকে স্যাররা, বাহ, মানে বাহ, প্রত্যেকটা বাহ, স্যার যে পাগলিটা চলে এসেছে এরকম করে স্যার আমাদেরকে বলে। মানে ভীষণ ভালোবাসা পেয়েছি স্যারদের কাছে। মানে আমার ডিপ্রেশনে চলে গেছিলাম আমি, তো আমার সাইকিয়াট্রিস্ট স্যাররাও ভীষণ ভালোবাসে। সাইকিয়াট্রিস্ট স্যার তো আমাকে বলেছে যে পেছনে কি হয়ে গেছে সেটা ফিরে তাকাবি না, তোর একদম। সামনে পথে চলতে হবে, সামনে তোর জন্য কি কি খোলা আছে তুই সেগুলো লক্ষ্য রাখ, তুই সেগুলোতে এগিয়ে যা। তোকে কে কি বললো এই অ্যাক্সিডেন্ট হয়েছে বলে, অনেক কথা শুনেছি, অনেক কিছু শুনেছি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি হবে, এবার মেয়ে আমি, পা তো মানে খারাপ হয়ে গেছে, আমার পা ডান পাটা ফোল্ড হয় না আর মাটিতেও টাচ হয় না, বাট আমি তাও আমি সিরিয়াল করেছি, তো ফটোশুটও করি, মডেলিংও করছি। আর আমি সবচেয়ে আমার পাওনা, আমি যে যোগা ট্রেনার ছিলাম, তো আমি এখনো শেখাতে যেতে পারছি। আমি এখনো বয়স্ক মানুষদের, আমার একটা আঙ্কেল আছে যার 92 এজ, ওরে ভগবান। হ্যাঁ সেই আঙ্কেল চলতে পারতো না, সেই আঙ্কেলকে আমি চলতে শিখিয়েছি। সেই আঙ্কেল এখন নিজে ব্যাংকে যায়, আমার কাছে এক্সারসাইজ করে, আমার কাছে ফিজিওথেরাপি করে। এটা আমার সবচেয়ে বড় পাওনা, এর চেয়ে বেশি আমি কিছু মানে চাই না। ভগবান তোকে যদি টেনেই নিত তাহলে অনেক আমার মানুষের সবচেয়ে অসুবিধা বড় হতো। পাওনা হচ্ছে এটাই যে আমি ওই মানুষগুলোকে আমি চলতে শেখাচ্ছি। আমি হয়তো চলতে পারছি না, আমি হয়তো থেমে গেছি, আমার হয়তো মানে হাঁটতে পারছি না আরো মানুষদের মতো, কিন্তু আমি যে ওই বয়স্ক মানুষদের আমি হাঁটতে শেখাচ্ছি, তাদেরকে উঠে বসতে শেখাচ্ছি। এখন তো প্রত্যেকটা মানুষের নি প্রবলেম, ঘাড়ের মানে ঘাড়ের সবকিছুতে problem, প্রবলেম, কোমরের প্রবলেম, মানে নিচু হতে পারছে না। ওই যে বয়স্ক যে আঙ্কেল আন্টিরা আছে, তারা যেন না অন্যের উপর ডিপেন্ড না হয়, তারা নিজেদের কাজটা নিজেরা করতে পারে। আমি সেই জন্য তাদের এমন ভাবে ট্রিটমেন্ট করাই, মানে তারা সত্যি আমাকে ভীষণ ভালোবাসে, মানে এত ভালোবাসা পাই তাদের কাছ থেকে। আমি একদিন না গেলে, আমার যে শরীর খারাপ হয় না, বারবার আমাকে ফোন করে খোঁজ নেয়, তুই ভালো আছিস তো, তুই ভালো না হলে আসবি না, তুই আগে পুরোপুরি ভালো হবি তারপর আসবি। আর এভরিডে জিজ্ঞেস করে, কিরে বাবু আজকে বাসে জ্যাম ছিল, বাসে বসতে পেয়েছিলি তো। এই যে এই জিনিসগুলো মানে আমার এত ভালো লাগে না, মানে মানে চোখ দিয়ে জল চলে আসছে আমার। মানে মানে ওদের এত যে ভালোবাসা পেয়েছি আমি, মানে সত্যি হয়তো অ্যাক্সিডেন্ট না হলে বুঝতে পারতাম না যে এত ভালোবাসা মানুষদের মধ্যে আমি পাবো। মানে ভীষণ আমি গর্বিত। যাক, আমার একটা সুপ্ত ইচ্ছে রইল, ইচ্ছেটা
আমি তো কারোর উপর চাপিয়ে দিতে পারি না, বাট আমার একটা ইচ্ছে রইল যে এবছর বসন্ত উৎসবের মঞ্চে তোকে আমি একটা নতুন রূপে দেখব। সেটা হলো তোকে বসন্ত উৎসবের স্টেজে 1 ঘন্টা অ্যাঙ্কারিং করতে হবে। বাপরে। কারণ তোকে ফটোগ্রাফাররা তোকে এবছর মানে ছো মেরে মেরে তুলে নিয়ে চলে যাবে, ছো মেরে মেরে। কারণ যেভাবে তোর গ্রাফটা উঠছে, কেরিয়ারের গ্রাফটা উঠছে, সেই কেরিয়ারের গ্রাফটা যদি সব ঠিকঠাক থাকে, ভগবান যদি, জগন্নাথ দেব যদি সব ঠিকঠাক রাখেন, এবছর তুই বসন্ত উৎসবের 2টো দিন, সারাটা দিন তুই আমাদের পরিবারের সাথে থাকবি। আর আজ থেকে এতদিন হয়তো তোর মনের ভেতরে ছিল যে জেডি স্যাররা একটা এরকম মানুষ, ওই রকম মানুষ, সেলিব্রিটি ফ্যামিলি, আমাদেরকে পাত্তা দেবে কি না দেবে, সেই ব্যাপারটা আশা করি আজকে কেটে গেল। হ্যাঁ, আশা করি কেটে গেল। অনেকদিন আগেই কেটে গেছে, তোমার সাথে আলাপ থেকে মানে পরিচয় হয়েছে, রুমাদির সাথে দেখা আলাপ হয়েছে মেবি, হ্যাঁ হয়েছে। আমার মেয়ের সাথেও আলাপ হয়ে হ্যাঁ, গেল, সবার সাথেই আর আমার হয়েছে। ছেলের সাথে তো যদি হ্যাঁ, আলাপ হয়, হয়েছে। হয়েছে? হ্যাঁ, এই তো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম না, হয়েছিল। মানে সবার সাথে আলাপ হয়েছে। ঠিক আছে, আমার ছেলের সঙ্গে তো যদি আলাপ হয়ে যায়, মানে যদি ভালো আলাপ হয়ে যায়, তাহলে এটা ভেবে নিবি যে তোর একটা খুব ভালো পরিবারের সাথে তোর আলাপ হলো। আচ্ছা। এখন থেকে তোর কলকাতার একটা পরিবার হলো আমরা। তোর যেদিন মনে হবে, যখন মনে হবে, অরুমাদি কি করছো, আমি আসছি, বা তোকে বলতে হবে না। তুই পায়েল রাহুলকে চিনিস? আলাপ হয়েছিল ওখানে পায়েল রাহুলকে সাথে, মানে যাদের বিয়ে আমাদের এখান থেকেই, যাদের না, সাকসেস স্টোরি। হয়নি। পায়েল হচ্ছে আমাদের স্টুডেন্ট, আচ্ছা, আর আচ্ছা। রাহুল হচ্ছে আমার বাচ্চাবেলার বান্ধবীর ছেলে। আচ্ছা, দুজনে আমাদের এই জগৎ থেকে ওদের দুজনের মানে আচ্ছা। প্রেম, এবং আজকের ডেটে ওরা বিয়ে করেছে, 1.5 বছর 2 বছর হতে চললো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পরিবারের, এটাই কাজ। আমরা মানুষের সাথে মানুষের একটা যোগাযোগ তৈরি করি, কন্ট্যাক্ট তৈরি করি। যে বসন্ত উৎসবটা আমি করি, সেই বসন্ত উৎসবটা ইজ ইকুয়াল টু হাজার হাজার ছেলে মেয়ে কন্ট্যাক্ট তৈরি করে। প্রচুর মেয়েরা বসন্ত উৎসবে জাস্ট করতে আসে, কি বলে, ওই দোল খেলতে আসে বা মজা করতে আসে, ছবি তুলতে আসে, এসে সেখান থেকে একটা কেরিয়ার পায়। সেই কেরিয়ারটা হলো মডেলিং, অভিনয় জগৎ। কারণ ওখানে তো ফটোগ্রাফারের ভিড়, ওখানে ডিরেক্টর প্রডিউসারদের ভিড়, তারা ওখান থেকে ছেকে তুলে নেয়। সারা বছরের কাজ। বসন্ত উৎসবের 2 দিন, তুই বসন্ত উৎসবে গেছিস কখনো? হ্যাঁ আমি আগে গিয়েছিলাম, 2025-এ গিয়েছিলাম আমি। গেছিস? হ্যাঁ গিয়েছিলাম। কোন দিন, মানে প্রথম দিন না সেকেন্ড দিন? আমি সেকেন্ড দিন গিয়েছিলাম। লাস্টের দিন, মানে হ্যাঁ। যেদিনকে দোলের আগের দিন। হ্যাঁ হ্যাঁ, দোলের কেমন আগের ছিল? দিন পরিবেশ গিয়েছিলাম। কেমন ছিল? ভীষণ ভালো ছিল, ভীষণ। আমি তো ফুল এনজয় করেছি, করেছিস? ভীষণ এনজয় করেছি। তুই তো কখনো বসন্ত উৎসবের নামই শুনিসনি? শুনেছি, বাট আমি যাইনি। এখনো যাসনি? মানে বসন্ত উৎসবের দিন বাড়িতে বসে বসে ল্যাদ খেয়েছিস, হ্যাঁ, তাই তো? যাওয়া করে প্ল্যান হয়েছে অনেকবার, বাট আমি যেয়ে উঠতে পারিনি। এবছর বসন্ত উৎসবের 2টো দিন বা 3টে দিন ওই ময়দান হচ্ছে আমাদের কলকাতার মা। ওই ময়দানকে তুই যদি 2টো দিন দিতে পারিস, তুই 4টে মেয়েকে সাজাবি। এবছরও আমাদের বসন্ত উৎসবের যে থিম হবে সেটা মানে বসন্ত পরী হবে। আচ্ছা, গত বছর একটু আমরা ডিসব্যালেন্স হয়ে গেছিলাম কোনো একটা কারণে। তো বসন্ত উৎসবের দিনগুলোতে আমরা মডেলদেরকে বসন্ত পরী কনসেপ্টে সাজাবো। সারা বছর তো আমরা অনেক রকম অনেক দেখি, রকম দেখি। দেখি। দেখিস তো? হ্যাঁ, এবারেও আমরা বসন্ত পরী সাজাবো, যেখানে মেয়েরা, ছেলেরা এমন এমন সাজবে যে মানুষ তাদের ছবি তুলবেই। সারা বছর যদি কেউ ধুতি পাঞ্জাবি পরে, পাত্তা দেবে না মানুষ। পাত্তা দেবে না। কিন্তু বসন্ত উৎসবের সময় যখন কেউ কৃষ্ণ সাজছে, কেউ রাধা সাজছে, হ্যাঁ। তখনই হবে। ঠিক আছে। সুতরাং পুরনো ছবি দেখে, নোটস তুলে, প্র্যাকটিস করে, মডেল জোগাড় করে, ওখানে 2টো দিন অন্তত 4টে মডেলকে নিয়ে কাজ করবি। 4টে মডেলকে নিয়ে এই যে তুই বিজ্ঞাপনটা পাবি, এই বিজ্ঞাপনটা তোর সারা বছর তোকে সেলিব্রিটির আসনে বসাবে। আমার কাজ একটাই, আমি নিজে কিছু নই, কিন্তু আমি একটা জিরো। আমার ভূমিকাটা, আমি জিরো। আমি যার পাশে গিয়ে দাঁড়াবো তার যাতে ভ্যালু হাই হয়। বুঝতে পারলাম? হ্যাঁ একদম। আমি জিরো, কিন্তু রিয়েলি আই এম জিরো। আমি এক কাপ চাও করতে পারি না, আমার মধ্যে কোনো গুণ নেই। কিন্তু আমি যদি তোর পাশে গিয়ে দাঁড়াই, তাহলে তুই 10। বসন্ত উৎসব হচ্ছে সেই জায়গা যেখান থেকে ফ্যাশন ইন্ডাস্ট্রির রুট তৈরি হয়েছে।
ফ্যাশন ইন্ডাস্ট্রি বলে একটা জগৎ তৈরি হয়েছে। সেই জগতে তোরা যদি এসে কাজ করিস আর পকেটে ভিজিটিং কার্ড 70 পয়সা করে খরচা পড়বে। ভিজিটিং কার্ড আরো সস্তার জিনিস বলে দিচ্ছি, 500 টাকা একটা কার্ড বেরিয়েছে, মেটাল কার্ড একটা বেরিয়েছে, যে কার্ডটা ফোনের মধ্যে এরকম করে টাচ করলেই তোর এই কার্ড থেকে ফোনের ভেতর ডেটা চলে যাবে। আচ্ছা। যদি 500 টাকা খরচা করতে অসুবিধা, ওটা তোর সারা জীবনের জন্য হয়ে গেল, বাট তোর সেটা করতে ইচ্ছে হলো না, সেক্ষেত্রে 70 টাকায় 100 পিস কার্ডের দাম। মেকআপ আর্টিস্টের তো ভীষণ দরকারি এটা, সারা বছরের কাজ উঠে যাবে, সারা বছর। সাথে বসন্ত উৎসবের মঞ্চে একটা জিনিস হয়, তুই মানে সেটা এনজয় করিসনি, সেটা হলো র্যাম শো। হ্যাঁ করেছিস? আমি তো দাঁড়িয়েছিলাম, আমার মানে আমি তোর হাত ধরে নামিয়েছি কি? না আমি মানে পার্টিসিপেট করিনি, আমি দর্শক হিসেবে দেখেছি। দাঁড়িয়েছিস তাই বল? মানে আমার খুব ইচ্ছে ছিল কোনো সময় যে র্যাম শো করবো, বাট আমার ঠাকুর আর সেই শাড়িটা দেয়নি। আর মানে এবছর তোকে অসাধ্য সাধন করাটাই হচ্ছে। আমি ওটা কোনোদিনও পারবো না। এই যে বললাম, মানে নিজের উপর কনফিডেন্স থাকলেও কি বলুন তো, মানে আমি ফার্স্ট টাইম রানওয়েতে র্যাম শোতে নাম দিয়েছি আপনার মডেল হিসেবে, হচ্ছে অরিফ্লেমে বিভান সিং। তো এই 14 ডিসেম্বর আছে, ওটাই ফার্স্ট টাইম। আমাকে দীপিকা সান্যাল যে মডেল, তো ওর সাথে আমি অনেকের সাথে যখন আমি কাজে গেছি ক্যালেন্ডার শুটে, এই রিসেন্ট গেছি, তো ও আমাকে বললো যে তুই এখানে জয়েন করতে পারিস, খুব ভালো। তো আমি বলছি যে আমি পারবো না, বাট র্যাম শো তো নর্মালি একটা ওয়াক করা আলাদা, স্টেজে র্যাম শো করা আলাদা, পুরোটাই আলাদা। হ্যাঁ একদম। তো মানে এই ফ্রন্টে গিয়ে তো ঘাবড়ে যাবো, ব্যাকে থাকবো ঘাবড়াবো না, ফ্রন্টে গিয়ে তো ঘাবড়ে যাবো। তো আমাকে বললো যে কিচ্ছু হবে না, জাস্ট যা 3টে ওরা গ্রুমিং ক্লাস দেয়। তো ফার্স্ট যখন ক্লাসে গিয়েছি সত্যি কি নার্ভাস লাগছে, বাট বেভান স্যার যে যিনি আছে, তো উনি খুব ভালো, খুব সুন্দর শেখায়, খুব সুন্দর ট্রেনিং দেয়। তো নার্ভাস কেটেছে, বাট দেখি আরো 2টো গ্রুমিং ক্লাস আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। একটা কথা বলি, ভগবান না মেয়েদেরকে একটা স্পেশাল শক্তি দেয়। মেয়েরা যে সিচুয়েশনে আসুক হ্যান্ডেল করতে পারে। পয়েন্ট 0.00001 শক্তি অনেক বেশি, অনেকটাই বেশি, অনেক বেশি ধৈর্য শক্তি। মানে করবো মানে করবোই, করতেই হবে। করবো মানে ভগবান যদি তোমার মনের ভেতরে কিছু ইচ্ছে দেয়, সেটা ভগবানই তোকে চুলের মুঠি ধরে করিয়ে নেবে। তোকে চুলের মুঠি ধরে, এই যে তোর মুখ থেকে বার করলো যে এই পারবো না, ঠিক আছে, আমি তোকে স্পেশালি, জয়স্মিতা আমার মেয়েকে দেখলি, আমার মেয়ের হাতেই আমাদের র্যাম শো শুরু, এবং আমার মেয়ে 4টে বড় বড় উইনার, মানে আমাদের কলকাতার কাজের না, আমার মেয়ে হচ্ছে এফএস, সব থেকে বড় শো হচ্ছে এফএস, ফ্রেশ ফেস, যেটা টাইমস অফ ইন্ডিয়া থেকে হয়, মুম্বাইতে হয়। 4টে প্রোগ্রামে আমার মেয়ে হচ্ছে উইনার। আচ্ছা। সেই লেভেলের, ওর ইনস্টাগ্রামটা দেখলে বুঝতে পারবি। ও তোকে এই সিস্টেমের মধ্যেও কিভাবে হাঁটতে হয় তোকে শিখিয়ে দেবে। শুধু তাই না, এটাও আমার সেকেন্ড ইচ্ছা রইল যে বসন্ত উৎসবের স্টেজ তুই দাপাবি, যা তুই দাপাবি। একটু কমেন্টস গুলো পড়ি। দীপিকাকে দেখে সত্যি আত্মবিশ্বাস বেড়ে যায়, ও প্রমাণ করেছে ইচ্ছা থাকলে উপায় হয়। তারই একটা খুব সুন্দর উদাহরণ হলো আমাদের দীপিকা লিখেছে। আর রমার সাথে আমার খুব অল্প দিনের আলাপ, কিন্তু হৃদয় জুড়ে রয়েছে রমা আমার। থ্যাংক ইউ দীপিকা দি, থ্যাংক ইউ দীপিকা দি। ওর জীবনেও অনেক স্ট্রাগল, তারপরেও খুব সুন্দর করে এই কাজটা করে যাচ্ছে। এইভাবেই রমা এগিয়ে যা কাজের মাধ্যমে। যে তোকে ছেড়ে গেছিল সেও আফসোস করবে একদিন, কি করলাম। ইয়েস বস, সত্যি আফসোস করবে, কারণ এই লাইনটাকে না অনেকে না খারাপ মাইন্ডে নেয়, মানে ইটস এ প্রফেশন। এই প্রফেশনালটাকে মানে অনেকে না খারাপ ভাবে, মানে যে যার মতো, না ভাই তুই কিসের কাজ করিস বা কিছু, বিউটিশিয়ান, পার্লার, এই জিনিসটা না প্রফেশনাল, মানে লোকেরা অনেক কিছু অনেক রকম ভাবে। তো আমি মনে করি কে কি ভাবছিস না ভাবছিস তো কোনো যায় আসে না, বাট আমার এটা পুরো প্রফেশনাল। আর এটাকে আমি কোন জায়গাতে, না সেই মানুষটাকে একটা কথা জিজ্ঞেস করবি যে তুমি তো আমার প্রফেশনটাকে খারাপ বলছো, তুমি একটা প্রফেশন দেখো যে প্রফেশনটায় সবাই খুব ভালো, সে যদি দেখাতে পারে মেনে নেবো।
সে যদি দেখাতে পারে তাহলে মেনে নেবো। কারণ এই আমি যখন ফেসবুক হোয়াটসঅ্যাপ যখন মানে ওয়েস্টার্ন যে ড্রেস মানে যখন মডেলের আমি পিক গুলো দিই, তো একজনের আমার কাছে রিপ্লাই আসে, বলে ইস কিরকম, আমি তখন বলি অ্যাজ এ মডেল, নটা কিন্তু অন্য কেউ। তো তুমি যখন বলছো ঠিক করেই বলো কথাটা, কারণ আমি যেই প্রফেশন আমি মেকআপ আর্টিস্ট, মানে ওনারা যে আছে সেটা অ্যাজ এ মডেল, মানে বাইরের কেউ পর্যন্ত। তো যখন বলবে আগে ঠিক করে দেখো তারপরে কি কথাটা বলো। তো তখন আমি তাকে সেই রিপ্লাইটাই দিই। এটার এগেনস্টে একটা উত্তর শিখিয়ে দিচ্ছি, সেটা হলো কেউ যখন ব্যাড কমেন্টস করবে দুটো রাস্তা আছে। এক হচ্ছে তার ওই ব্যাড কমেন্টস এর মধ্যে গিয়ে একটা কেয়ার সাইন দিবি, এক নম্বর। 2 নম্বর হচ্ছে সবকিছু শেষে একটা মেসেজ লিখবি, লিখে বলবি আপনারা যে সময় নষ্ট করে আমার ছবিটা দেখছেন তার জন্য আমি কৃতজ্ঞ, তার জন্য আমি কৃতজ্ঞ, এবং আগামী দিনে আমি যদি ভালো কিছু করি অবশ্যই আপনাদের থেকে প্রশংসা পাবো, এটা আমি আশা রাখবো। ধন্যবাদ, আপনাদের প্রিয়, নিজের নামটাকে ট্যাগ করে দিবি। এই কথাটার পর সেকেন্ড কোনো মানুষ তোকে খারাপ কিছু বলতে পারবে না। হ্যাঁ, এটা আমি দেখেছি। যত তুই তর্কে যাবি, তর্কে যাব তত তর্কটা বাড়বে। তো তার থেকে বলাই বলো, করো যত খুশি সমালোচনা করো, তো আরো ভালো হবে। আমারই তো নাম হচ্ছে, আমারই তো নাম এর মুখে ওর মুখে সবাই শুনতে পাচ্ছে। এই কথাটা তোর মাথায় ঢুকে গেছে তো, যে তোকে নিয়ে যারা আলোচনা করছে তার মুখে আলোচনা হবে তত ভালো হবে, তত মনের মধ্যে না ঠিক আছে আরো দেখাবো, আমি জাস্ট আরো জায়গাটা আমি যেতে চাই, তো আমি আরো দেখাবো যে আরো সমালোচনা করো, সব থেকে ভালো। দিস ইজ ফ্যাক্ট। প্রতিদিন আমি যেটা বলি, আলোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। যাদের কাছে যেই গুণটা নেই তারা সেটা নিয়ে সমালোচনা করে। সেটাই বলবে। আর কাউকে দেখানোর জন্য কিছু করব না, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য করব। নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে ভাই। হ্যাঁ। যে আমাকে এই যে দীপিকা বললো যে তোকে ছেড়ে গেছে, সে একদিন বলবে তুমি কি আজ ফ্রি আছো, তোমার সঙ্গে একটু কথা বলা যাবে। এটাই হচ্ছে আমাদের জগৎ। আর ভগবান যখন তোকে আমাদের এই গোবিন্দর ধামে এনে পৌঁছেছেন, আমি আশা করব এটাও তোর জীবনে মিলবে, যে কোনো একদিন তোর কাছে যে তোকে ছেড়ে গেছে সে তোর কাছে এসে বলবে যে একটু ফ্রি আছো, একটু কথা বলবে। আমি চাই না। মেয়েদের খানিক আজকেই ওকে বলছিলাম আমি কথাটা, যে মেয়েরা যদি কাউকে ইগনোর করে 100% করে। আমি বলি বাবা যে ছেড়ে গেছো যাও, উল্টে বেঁচেছি, দরকার নেই আর। এবার লাইফটা কিভাবে এগোবো, নিজেকে কিভাবে দাঁড় করাবো সেই জিনিসটা নিয়ে ডিসিশন নেবো, বাট আমার দরকার নেই আর কেউ আসুক। এনজয় করব, উড়বো ফিরবো, কাজ করব, আমার চুটিয়ে ছোট পরিবার আছে, মা বাবা, আমার ছেলে, আমার বোন আছে, বোনের মেয়ে, ওর হাজবেন্ড, তো আমার এইগুলো নিয়ে ঠিক আছে। আশেপাশে তো রিলেটিভ আছে, তো এইগুলো নিয়ে ঠিক আছে, আমি সেটাকে নিয়ে নেবো। সাথে ফ্যাশন ইন্ডাস্ট্রির এত বড় একটা পরিবার আছে তোর পরিবার কাছে। আছে, ফ্যাশন ইন্ডাস্ট্রি এতটা পরিবার যে ব্যাক সাপোর্ট দিয়ে যাচ্ছে, সত্যি কথা। আজও মানে ভাবি যে দীপিকা দি, অনেক, এরা সবাই এতটা মানে সাপোর্ট, খুবই ভালো। আমি কাজ করে খুব হ্যাপি লাগে। আজ থেকে তুই সাগরে এসে পড়লি। দীপিকা দির সাথে কাজ করে খুব ভালো লাগে, যে হাসি তো খুব ভালো। তো আমিও চাই যে আগামী দিন যেন আরো কাজ করি, এনাদের সাথে আরো কাজ করি, তো লাইফ আরো এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু কাউকে আসতে দরকার নেই, যে গেছে যাক, কিন্তু কেউ এসো না আমার। কেউ এসো না, না সে এসো না, কোনটা? কেউ এসো না, সে কেন, কেউ এসো না। তুই কি রোবট নাকি? ওটা বন্ধু থাকা ভালো, বাট আর কিছু না। আমাদের প্রফেশনাল মেয়েরা এটাই আমাদের জগৎটা ভাই। আমাদেরকে এটা করো না, ওটা করো না, এসব আমাদের চলে না। আমরা উড়বো ফিরবো, কাজ করব, ফ্যামিলি আছে, দেখবো, ব্যাস। ঠিক আছে। আর কেউ যদি বেশি শাসন করতে আসে উড়িয়ে দেবো, বাস। তাই তো? ঠিক আছে। খালি বলবো এই নিজের চরকায় তেল দে তো, আমার পেছনে আসিস না, যা। প্রসেন তিওয়ারি লিখেছে, আরে আমি কাকে দেখছি আজকে, চুমকি যে। চুমকির হেভি পপুলারিটি। অলোক লিখেছে অল আর লুকিং ভেরি বিউটিফুল। আজকে আমাকে বিউটিফুল লাগছে এটা খালি বলো না, আমি আজকে কিচ্ছু করিনি, জাস্ট বসে পড়েছি।
রুমাদি বাড়িতে নেই, কে সাজিয়ে দেবে? আর তাছাড়া দেরিও হয়ে গেছে। অনিক ত্রিবেদী লিখেছে চুমকির অডিও ক্লিয়ার নয়, ম্যাপেলটা খুলে হাতে নিয়ে মুখের কাছে ধরে কথা বলতে বলো না। ধরো তো। সবই তো ঠিকই আছে। আচ্ছা চুমকি, মাইক্রোফোনটাকে একটু নিচের দিকে নামাতে, একটু নিচের দিকে নামিয়ে দে। সুমন সেনগুপ্ত লিখেছে দারুণ দারুণ। আচ্ছা, কিন্তু রমা খুব সিরিয়াস। ও না না সরি, ম্যাপেলটা খুলে হাতে নিয়ে মুখের কাছে ধরে কথা বলতে বলো। রমা আর চুমকি দুজনকেই খুব মিষ্টি লাগছে দেখতে, কিন্তু রমা খুব সিরিয়াস আর গম্ভীর ভাবে বসে আছে। এখন বলো, এইটা তো লেখাটা তো মনে হয় 20 মিনিট আগের। এখন পুরো সবাইকে বলছে আয় আয় আয়। হাই বাই। কিন্তু রমা তারপরে বলছে মনে হয় লাইভ শুরু হওয়ার আগে তুমি ওকে বকেছো খুব। না না, বকিনি ভালো লাগছে। আগের দিন দীপিকা বকা খেয়েছে আমার কাছে। ওই দীপিকা মানে বকা মানে কি সেই লেভেলের বকা খেয়েছে, আচ্ছা। দেরি করে এসছে সেই লেভেলের বকা আচ্ছা, খেয়েছে। দীপিকা দি। শোনো, বাবারা বকে, বাবারা যখন বকে বাবারা ভালোও সব থেকে বেশি বাসে, তাই তো? একদম। আমার এত বড় মেয়ে একটা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, যাকে তোরা এতক্ষণ দেখলি, হ্যাঁ। কিছু বুঝলি ওর মধ্যে? না কিচ্ছু বুঝিসনি? না, একদম এটাই খুব হচ্ছে আমাদের সাধারণ। পরিবার, এটাই আমাদের পরিবার। এখনো প্রতিটা মুহূর্তে ওর মা ওকে ফোন করে, প্রতিটা মুহূর্তে আমরা ওর পেছনে লেগে রয়েছি। কোথাও যাবে, নিয়েছিস এটা, নিয়েছিস ওটা, নিয়েছিস, সবকিছু। ওর আজকে চলে যাওয়ার কথা জেডব্লিউ ম্যারিয়টে, কালকে জেডব্লিউ ম্যারিয়ট থেকেই ওর ফ্লাইটে ওঠার কথা ইয়েতে ব্যাঙ্গালোরে যাবে 5 দিনের জন্য। এখন বলছে বাবা আমার না জামা কাপড় গোছানো হয়। এ তো শুনলি তো, জামা কাপড় গোছানো কেন? সারাদিন না ঘুমিয়েছি। প্রসেন তিওয়ারি লিখেছে একটা কথা না বলে থাকতে পারছি না চুমকিকে দেখে আমাদের সবার শেখা উচিত, এত প্রতিকূলতার মধ্যে কাজ করে যাচ্ছে। হ্যাটস অফ চুমকি, থ্যাংক স্যালুট ইউ তোমাকে। প্রসেনদা। রিয়েলি ইজ দ্যাট। এভাবেই সবাই পাশে থেকো। দেখ, তুই পাশ থেকে কাউকে সরালেও কেউ তোর পাশ থেকে সরবে না। এটা তোকে, এই পাওয়ারটা তোকে ভগবান দিয়ে পাঠিয়েছে, এই পাওয়ারটা তোকে ভগবান দিয়ে পাঠিয়েছে, এটা তোকে এনজয় করতে হবে। সুবীর দাস লিখেছে শুভ সন্ধ্যা সবাইকে, খুব সুন্দর লাগছে তোমাদের তিনজনকেই। সুবীর আমাদের ইন্ডাস্ট্রির একজন মডেল, সাথে ও ব্যাংক এমপ্লয়ি এবং আমার খুব প্রিয়। তারপরে 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 উমা পাইক, তো বন্ধু তো না? উমা খুব সুন্দর লাগছে। দেখ, আমাকে কেউ আলাদা করে আজকে বলছে না, সবাই তো বুঝতেই পারছি কি আজকে যা লাগছে। অনিক ত্রিবেদী, এবছর চুমকিকে বসন্ত উৎসবের র্যাম শোতে শো স্টপার হিসাবে দেখতে চাই। আমি এটাই এইমাত্র বললাম, পারবো না আমি আমি। তোকে বলেছি। ওই যে বললাম যে পারবো না, তোর ভগবান তোর মুখ দিয়ে পারবো না বলেছে বলেই তুই পারবি, মানে ড্যাম শট পারবি। কারণ দেখ, এটাই আমার কথা। মার্কেটে একটা রটন কথা আছে যে জেরিদাই সেই মানুষ যে গাধাকে দিয়েও লাঙল চাষ করাতে পারে। আমাদের ইন্ডাস্ট্রির যে গাধা, তাকে দিয়েও আমি লাঙল চাষ করিয়ে তাকে দিয়েও কাজ করাচ্ছি। তারও ছবি পেপারে বেরোচ্ছে। তার মানে গাধাকে দিয়ে লাঙল চাষ করাতে পারলে তোর মধ্যে এমন কি নেই যে তোকে দিয়ে পারবো না করতে? ব্যাস। তুই যে বসন্ত উৎসবের র্যাম শো দেখেছিস, হ্যাঁ, সেখানে দেখেছি। কি দেখেছিস? যারা ওখানে হেঁটে আসছে তারা কেউ কি প্রফেশনাল? কিন্তু ওখান থেকে যাওয়ার পরে অনেক মানুষ প্রফেশনাল হয়েছে, যারা সোমা বুটিকের শোতে গেছে, তারপরের সপ্তাহে কি যেন মেয়েটার নাম, প্রিয়াঙ্কার শোতে গেছে, 7-8টা তারপরে শো হয়েছে, 7-8টা তারা সেখানে পার্টিসিপেট করেছে। এবং তারা ফেসবুকে যখন তাদের লাইভের ভিডিও ছেড়েছে, বলছে জীবনে একটা স্বপ্ন ছিল র্যাম্পে হাঁটবো, ভাবিনি কখনো এত বড় মঞ্চে এত মানুষের সামনে হাসবো।
বসন্ত উৎসবের মাঠের যদি ছবি ভিডিও দেখাচ্ছি, সামনে শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ না, অল আর সুন্দর অ্যান্ড সুন্দরীস। একদম। ঠিক আছে, ঠিক আছে, ওখান থেকে অনেকের সাথে অনেক বন্ধুও পাবি যদিও। খুব ভালো লেগেছে। এই বন্ধুর কথা শুনলেই হয়তো তুই যাকে আসতে না করছিস সে চলে এলো। দরকার নেই বললে তো হয় না, মেয়েরাও একটু ভালো টালো বাসে। ভালোবাসা বলে কিছু নেই, নিজের কাজটাকে ভালোবাসো, যে প্রফেশনালে আছো প্রফেশনাল নিয়ে ভালোবাসো, কেরিয়ারকে ভালোবাসতে হবে। ভালোবাসো, বাট আদার্স ভালোবাসা বলে কিছু নেই, এগুলো সব মোহ। কম বয়সের মোহ। কম বয়সে না, অল্প দিনের মোহ, একদম অল্প দিনেরই মোহ থাকে। তো বেকার ওর সাথেও যত দূরে থাকা যাবে তত ভালো থাকতে হবে, তাহলে না লাইফটাকে এনজয় করতে হবে। বেকার ফালতু ওই ঝামেলায় পড়ে নিজের কষ্ট, না কেরিয়ার হবে না কিছু হবে, তো ওর থেকে যত দূরে থাকবো তত ভালো। তো না না, কেরিয়ার হবে না, তখন তখন খুব ভালো রান্না করতে শিখে যাবি আর বাসন মাজতে শিখে যাবি। এমনি রান্না করতে পারি ভালো, তখন রান্না স্পেশালিস্ট হয়ে যাবি, শুধু রান্না বান্না আর ঘর গোছানো। হ্যাঁ এটাই, কেরিয়ারটা হবে না। তো কেরিয়ার নিয়ে ভাবাটাই, কেরিয়ারকে ভালোবাসো, আদার্স না। আজকে একটু পরে তোর সঙ্গে একজনের সাথে আলাপ করাবো, সেটা হলো আমার যে ইন্সপিরেশন রুমা দাশগুপ্ত। ওই যেটু কি করে দেখছি, ওই দেখ নিচে আছে, বিয়ে বাড়ির কাজ করে ফিরলো, যার জন্য এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমার আশা, এবং এই ফ্যাশন ইন্ডাস্ট্রি যার হাতে যার জন্য তৈরি করা, আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নারী, যে এত খাটতে পারে, ফ্যামিলি মেনটেন করা, ঠাকুর মেনটেন করা। ও এসে দেখে গেছে দুর্গা, আমাদের এখানে দুর্গাপুজো হয়, দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সমস্ত পুজো আমাদের বাড়িতে। দুটো ছেলে মেয়ে, আমাদের অরিজিনাল দুটো ছেলে মেয়ে, দুটো বাঁদর আছে আমাদের বাড়িতে। আওয়াজ পেয়েছি তো ঢোকার সময়, ঠিক আছে? বাপরে, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ওরা ভীষণ মিশুকি। তোরা যদি ওদের সঙ্গে 10 মিনিট থাকিস, তোরা বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা বাবা, করবে না। আমি নেই। না, এরকম মনে হয়। আমি- না না, বলছি এটা যে মনে হয়, আমার খুব ভয় লাগে। ঠিক আছে? এরা হচ্ছে, ওরা ততটাই মিশুকি। আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু খুব ভয় লাগে, প্রচন্ড ভয় লাগে। এগুলো সত্যি ভালো। ল্যাব হচ্ছে এমন একটা ডগি, এরা হচ্ছে ইন্টেলিজেন্ট ডগি। ল্যাব কোনোদিন কাউকে এই করে না। ল্যাব হচ্ছে ওই মুখটা দিয়ে তোমাকে ধাক্কা দেবে, ডাকবে তোমাকে, মানে ওদের তো আদরের, ওদের আদরটা কি, আমরা যেমন হাত দিয়ে টানতে পারি কাউকে, ওদের তো হাত বলতে তো ওইটা, হ্যাঁ, এরকম করে উঠে মুখের সামনে আসবে, এটাই হচ্ছে ওদের আনন্দ। বাট অন্য লোকেরটা অন্য লোক একটু ভয় পায়, এটাও ঘটনা। হ্যাঁ। ভাব হলে তখন ঠিক আছে, যারা তখন যারা ঠিক আসে আছে। তারা বলে, ও দাদা এই তোর মেয়েই তো নাকি, তোর মেয়েই তো আদর করছিল না আগের দিন, ওর মেয়ে আগের দিন ওইখানে গিয়ে বসলো, ওদের সঙ্গে একটু আদর করে আস্তে 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 ভাব হয়ে গেল। যাই হোক, এবার বলি, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পর এখনো অবধি তোর সব থেকে গুড মোমেন্টস বল, তারপরে তুই বলবি। কালি শুট করতে গিয়ে শিয়ালদাতে, তো অনেকের সাথে ফার্স্ট টাইম দেখা হয়। তো কালি শুট করতে গিয়ে ফার্স্ট একদম মোমেন্ট, ভোর 4:30টায় বাড়ি এসেছি, সারা থেকে কালি শুট করে। মানে সেই মোমেন্টটা সত্যি আলাদা। হ্যাঁ, জার্নিং হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু আবার এনজয়ও হয়েছে ওই দিন, খুবই এনজয় হয়েছে। তারপর সেকেন্ড দীপিকাদির সাথে কাজ করলাম এই ক্যালেন্ডার শুটে, তো সত্যি খুব ভালো লাগলো, সবাই হাসি খুশি মিষ্টি, বাট খুব ভালো লাগলো। দীপিকার লাইফটা তুই শুনেছিলি? হ্যাঁ শুনেছিলাম, দীপিকাদির সত্যি লাইভটা শুনেছিলাম, ভিডিওটা দেখিয়েছিল। মানে দীপিকা যেদিনকে আমাকে প্রথম, মাইক্রোফোনটা আমাকে সামনে ধরে একটু, দীপিকা যেদিনকে প্রথম আমাকে জিজ্ঞেস করলো, ও দাদা পারবো, ও দাদা পড়বো, পারবো, তো অবভিয়াসলি পারবি, পারবি না মানে কি, কি রে? ভগবান যখন তোর মনের ভেতরে আশাটা নিয়ে এসছে, তখন তুই গ্যারেন্টি পারবি। ভগবানের আশীর্বাদে এখন অব্দি মনে হয় 2-3টে কাজ নামিয়ে ফেললো ওরা, হ্যাঁ, তাই তো? 2-3টে কাজ নামিয়ে ফেললো। হ্যাঁ, তারপরে সেদিনকে অনুভূতিটা বল। সেদিনকে অনুভূতিটা মানে একটা অন্যরকমই অনুভূতি ছিল। সারা জেগে একটা শুট হচ্ছে, কালী শুট, তো একটা আলাদাই অনুভূতি। স্টুডিওতে হয়েছিল এটা শিয়ালদার ওখানে স্টুডিওটা, নাম মনে পড়ছে না।
হ্যাঁ ঠিক আছে, ইনস্টিটিউটের নাম ঠিক মনে পড়ছে না, বাট শিয়ালদাতেই গিয়েছিলাম ফার্স্ট টাইম। বাট সেদিনকে অনুভূতিটা একটা অন্যই মানে আলাদা ছিল, এক্সপিরিয়েন্স। মানে এতটা বছরের কাজে যে ভোর 4:30টার সময় বাড়ি এসে শ্যুট করে, মানে খুবই ভালো একটা মানে এক্সপিরিয়েন্স ছিল, খুব সুন্দর। এমনি বাড়িতে মানে পকেট আনে না কি রে? না আমি বাড়ি থেকে, আমি যদি বাড়ি থেকে সবাই জানে যে আমি মেকআপের কাজে যাচ্ছি, শুটে যাচ্ছি, তো আমার বাবার একটা কথাই থাকে, মানে কটা বাজবে একটু বলে যাস, কোথায় যাচ্ছিস বলে যাস। হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, আমি কোথায় নিজে- যাচ্ছিস, কাদের সাথে যাচ্ছিস। আর আমি যখনই একটু বেশি দূরে যাই, তো মানে একদম কাছে যেতে হলে শিয়ালদা জন্য কাজে বেশি বাইরে গেলে বা কিছু, তো তখন আমি বাড়িতে লোকেশনটা দিয়ে দিই যে আমি এই জায়গায় কাজে যাচ্ছি, তো অসুবিধা হয় না। বাবাকে বলে দিই যে বাবা আমার এই কাজে যাচ্ছি, তো লেট হবে, এখানে যাচ্ছি, তো ঠিক আছে, কারণ জানে যে আমি কি প্রফেশনাল কাজ করি, শুটের কাজে যাচ্ছি, এই যাচ্ছি, অসুবিধা হয় না। এটা একটা চালাকি, বাবা হয়ে বলছি। ফ্যামিলির সাথে কমিউনিকেশনটা অলওয়েজ রাখো। ফ্যামিলির সাথে কমিউনিকেশন তুমি যত ভালো রাখবে, তত তোমার কাজ খুব ভালো হবে। এই গ্লাস, আচ্ছা হ্যাঁ, ওটাকে নিচটা নামিয়ে দে। এই জল খা। মানে শুধু কাপগুলো দিয়ে যা, শুধু কাপগুলো নামিয়ে দে। আমারটা দিয়ে আমাকে খা, আজকে চা খা। গার্জিয়ান কি বলতো, গার্জিয়ান হচ্ছে সবসময় পৃথিবীতে সব থেকে আপন তো ওই মানুষগুলো, তো তাদের তোর চিন্তা থাকবে, এটাই নর্মাল। আর এই চিন্তা যাদের থাকে, যে বাবাকে হারায় সে জানে বাবা না থাকলে হ্যাঁ, কি হয়। সত্যি তাই। আর যারা আছে সে জানে যে আমার বাবা সারাদিন আমাকে নিয়েই তার জগৎ। আমার ঠিক 10টা বেজে যায়, আমার বাবার ফোন আসবে, কিন্তু কোথায় আছিস, কখন আসবি, বাবা ফোন আসবে। এটাই যদি উল্টোটা হতো, না করতো, তাহলে তুই একদিন দুঃখ করে হয়তো বলতিস, দেখ সবার বাবারা কেমন খোঁজ নেয়, আমার বাবা খোঁজ নিচ্ছে না, তাই তো। বাট এরকম টাইপের হয় না, বাবারা বাবাই হয়। বাবারা বিশেষ করে ছেলে মেয়ে সবাইকেই করে, তো বেশি একটু মেয়েদের করে। এদের পরে বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে। হ্যাঁ, ওই ছবিটা দেখছিস, ওই যে ওই ওপরে দুটো ছবি একই ছবি, হ্যাঁ হ্যাঁ, ওটা বসন্ত উৎসবের মাঠে আমাদের এক ফ্যান অন স্টেজ এই ছবিটা গিফট করেছিল, আচ্ছা। আমাদের ফেসবুক গ্যালারি থেকে নিয়ে। মানে আমার মেয়ে পুরো বস্তার মতন আমার সঙ্গে লেপ্টে থাকতো, বস্তার মতন। আচ্ছা, মানে ও ঘুমোতো, আমাকে সবকিছু করে দিতে হতো। আর আজকে সারা ওয়ার্ল্ড একা ঘুরে বেড়াচ্ছে, একা। ওটাই শান্তি। আমাদের অ্যাপ আছে একটা, অ্যাপের মধ্যে থেকে দেখতে পাই কোথায় আছে, কোথায় যাচ্ছে, দেখতে পাই আমরা। যাই হোক, মানে ওইটাই হচ্ছে তোর কাছে সব থেকে মেমোরেবল আর সব থেকে আনন্দের দিন, তাই তো? সব থেকে আনন্দের দিন ওই দিনটা ছিল। এবার তোর আমি সব তো থেকে আনন্দের দিন। আমি তো যতবার শুটে গেছি আমার প্রত্যেকটা দিনই মেমোরেবল। আমার তো ভীষণ ভালো লাগে, মানে শুটে যেতেই ভালো লাগে। আরো তো যাই, যখন কোনো গ্রুপ শুটে যায় সেখানে তো আরো বেশি ভালো লাগে, সব ফ্রেন্ডরা থাকে, আর ফটোগ্রাফারটা তো খুবই সবাই ভীষণ ভালোবাসে, সবাই একদম বন্ধুর মতো। মানে কেউ কখনো মানে ভাবতে দেয় না যে আমার পায়ে প্রবলেম বলে বা তারা পরবর্তীকালে শুট করবে না, বা তারা এমনিও আমাকে আলাদা করে বলে যে আচ্ছা, এই যে বন্ধুর মতন বাদ দিয়ে কেউ বয়ফ্রেন্ডের মতন হতে চায় না? আমার কাছে কিন্তু খবর আছে অনেক। হ্যাঁ, না না, হতে চায় না, হ্যাঁ? বন্ধুই, সবাই বন্ধু। কেউ আমাকে একজন বলেছিল, আমি আচ্ছা। বলি ভাই আমি ঘটকালি করতে পারি, এই রে, আমি ঘটকালি করলে এই রে, সেই এই রে, সম্পর্ক এই রে। বুড়ো বয়স অব্দি টিকবে, এটার গ্যারান্টি আছে। কারণ আমার আর আমার মিসেস এর মাধ্যমে আমরা প্রচুর ছেলে মেয়ের বিয়ে দিয়েছি। আচ্ছা, আমার দিও না, আমার দিও না। সবকিছু একটা সময় আছে। 28 থেকে 30 বছরের মধ্যে এই যেটা আমরা যেটা করেছি, 18 বছর বয়সে 7 তাড়াতাড়ি বিয়ে করে বসে আছি। ঠিক আছে, আমাদের যুগটা আলাদা ছিল। আমাদের যুগে আমরা একটা নারীকে নিয়ে সারা জীবন কাটাতে পারতাম, একটা পুরুষকে নিয়ে সারা জীবন কাটাতে পারতাম। এখন তো আমাদের কাছে অপশন অনেক, হয়ে গেছে, যে কারণে আমরা এখন কনফিউজ হয়ে যাই। বাট একটা নির্দিষ্ট সময়ের পরে একটা মানুষকে স্টেবল হতে হয়, একটা মানুষের স্টেবিলিটি আসে, ওই সময়টা আসে, অটোমেটিক আসে। 28 বছর, তোর এখন কত এজ?
25+। 25+, বাবা তুই কত ছোট বাবা, 25+। 28-30 ওই সময়টা দেখবি তোর জীবনে একটা রাজপুত্র আসবে, ঠিক আছে, হোয়াইট কালারের একটা ঝকঝকে ঘোড়া নিয়ে আসবে, হোয়াইট কালার। ঠিক আছে, তোকে উড়িয়ে নিয়ে বিদেশে চলে বাবা, যাবে। উড়িয়ে নিয়ে বিদেশে আবার? Yes. মানে একদম আউট অফ লিখে রাখিস আজকের ডেটে কোথাও একটা। বিদেশে। আগের দিন আমি একটা কথা বলেছিলাম জানিস তো, আমার মুখ থেকে বেরোনো এখনো অবধি প্রত্যেকটা কথা মেলেছে। আমি কোনোদিন কাউকে খারাপ কিছু বলি না, আমার মুখ থেকে খারাপ কিছু বেরোয় না, আর আমার মুখ থেকে ভালো কথা, আমি খারাপ কথা একজনকে বলে ফেলেছিলাম, সে দেখি তার মাধ্যমিক, সে দেখি যখনই দেখছি সে দেখি ফোন, রিলায়েন্সের ফোন কানে নিয়ে দেখি প্রেম করছে। আমি তাকে বলেছিলাম তুমি এবছর মাধ্যমিকে লাভ মার্কস পাবে। বিশ্বাস করবে কিনা, সে 143 পেয়েছিল। এ ভগবান, সে যেন এই কথাটা না শোনে। তাকে আমি সেকেন্ড বছর বলেছিলাম তুমি এবছরও উল্টাবে, এবছর উল্টাতে পারলে তোমাকে সাইকেল কিনে দেবো। উল্টাতে পারলে। পরের বছরে সে উল্টেছিল। উল্টাতে পারলে। যাই হোক, আমি কখনো কাউকে খারাপ কথা বলি না, বাট আমার মুখ থেকে বেরোনো ভালো কথা, প্রত্যেকটা কথাই মানুষের জীবনে লাগে। আর ভগবান তো সবকিছু মেপে রাখেন, আমরা এটা করব না, ওটা নেব না, ভগবান ভাবে আরে ভাই আমি লিখে রেখেছি, তোকে ঠিক সময় ঠিক জিনিস দিয়ে দেবো। এখন ওর মজা কর, জীবনে যা যা মজা করার আছে, যা যা আনন্দ করার আছে সব করে নে। এই লাইফটাই ভালো যে কেউ তোকে বাধা দেবার নেই। কেউ কল ওয়েটিং এ পেলে বলবে রে কার সাথে কথা বলছিলি, স্ক্রিনশট পাঠা, বাবা, নাকি সেরকম বলে? না না, হ্যাঁ? এরকম মানুষ নেই। দেখ, না না, আমি তো তোর 25 জানতাম না, আমি বলেছিলাম দেখ 2-3 বছর যদি অপেক্ষা করতে পারিস আমি ঘটকালি করতে পারি, বাবা, কে? কারণ আমি মেয়েটার মধ্যে একটা কেরিয়ারিস্টিক ব্যাপার দেখেছি। কে গো? আর মেয়েটাকে আমার স্পেশালি, আমি তখন তোকে মাত্র সেকেন্ড দিন দেখেছি, তাহলে মেয়েটার মধ্যে একটা কেরিয়ারিস্টিক ব্যাপার আছে। আমার ভবিষ্যৎবাণী যদি মেলে, আমাদের ইন্ডাস্ট্রি একদম ফারকে হয়ে যাবে, খুব উন্নতি করবে। দেখো না, আমি দেখবো বাবা, কি? কে আমি গো? একটা মানুষের কেরিয়ার নষ্ট করে দেবো? আমি কেরিয়ারের পক্ষে, আমি মানুষের কেরিয়ার তৈরি করি, আমি একটা কেরিয়ার নষ্ট করে না, সে বিয়ের পরেও তো কাজ করতে পারে, ঠিক আছে। আমি বললাম 2 বছর মেশ, যদি তোদের দুজনের মধ্যে অ্যাডজাস্ট হয় 3 বছরের বেলা বিয়ে দিয়ে দেবো। আমি তো রিতাকে বিয়ে দেবো। বাবা, আমি অনেক কে মেয়ের গো? বিয়ে দিয়েছি, আমি অনেক মেয়ের বিয়ে দিয়েছি, আমি আর আমার মিসেস অনেক মেয়ের বিয়ে দিয়েছি। তো চা খাওয়া হয়ে গেছে? আমি চা খাবো না। খাসনি? না, চা খাই ও। না। একটু কমেন্টসটা। যাই হোক, এবার আরেকটা, মানে তোর কোনো স্পেশাল ডে নেই, প্রতিদিনটাই তো স্পেশাল, তাই তো? স্পেশাল আমার। আমার ফটোশুট তো ধরো ফ্যাশন বলো, তো আমার প্রতিদিন স্পেশাল। শুটে যাওয়া মানে সবার সাথে প্রচুর মানে আনন্দ করা, প্রচুর আনন্দ করি আমি। আমি এমনিতেও খুব মিশুকে, তো মানুষকে নিজের মতো করে নি, একদম আপন করে নি। তো আমি সবার সাথে ভীষণ চিল করি, ভীষণ মজা করি। এটা হচ্ছে আমাদের যে প্রফেশন, সেই প্রফেশনের সব থেকে বড় মন্ত্র হচ্ছে অলওয়েজ মুখে একটা ব্রাইট হাসি, ফ্রি মাইন্ড। ফ্রি মাইন্ড থাকো, হাসো, তো ঠিক আছে। ঠিক আছে, আমাদের ফ্রি মাইন্ড দেখে উল্টো দিকের মানুষ একটু প্রেমে টেমে পড়ার কথা ভাববে, বাট ভাবুক। কেউ কেউ ভাবে বাবা এরকম ওরকম, এতটা হওয়া উচিত না, অনেক রকম ভাবে। তো দরকারি ভাবে নিজের ফ্রি মাইন্ডে আছে, কার কি ভালো লাগলো না লাগলো সেটা তার ব্যাপার। ভাই আমি এরকমই, আমি কি করব? আমাকে একজন বলে যদি তুমি এত বড় একটা মানুষ, তুমি সবার সাথে এত কথা বলবে না, তুমি সবার সঙ্গে তুমি কেন উঠে গিয়ে সবাইকে হাক করবে, তোমার কে সে লোকে? ভাই আমি এখনো অত বড় হইনি, আমার বাচ্চারা যদি আমার কাছে আসে আমি তাকে গিয়ে উঠে হাক করব, এটাই আমার স্টাইল। আমার হাগে মানুষ বুঝে যায় যে এই হাকটার মধ্যে একটা পিতৃ আছে, একটা পিতা আছে, তাই তো? তোদের সঙ্গে মনে আমি হাক করেছি উঠে, এটা আমার স্টাইল। আমি জবে থেকে দেখেছি, আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, আমি যে একটা সেলিব্রিটি ফ্যামিলি থেকে বিলং করি, আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি সেলিব্রিটিরা
যখন কানেক্ট হয় তখন দুজন দুজনকে একটা ওয়ান ভাগ করে। আমি তাদের থেকে স্টাইলটা আলাদা মেনটেন করি, আমি এটা হালকা হাক মেনটেন করি। কেন? নিজেকে ফ্রি রাখতে পারলে অনেক বড় জগৎ দেখা যায়, অনেক বড় জায়গা যায়। কারোর ভাবনাকে তো আমরা আটকাতে পারবো না। হ্যাঁ, একদমই তাই। আর আমি কিছু দিলে তবেই না কিছু পাবো, মানে মানুষকে ভালোবাসলে তবেই সে আমাকে ভালোবাসবে। মানে কাউকে আমি অ্যাটিটিউড দেখাবো, ইগো দেখাবো, কখনোই তারা আমাকে মানে সেকেন্ড বার আমাকে তারা কথাও বলবে না, আমার সাথে আর মিশতেও আসবে না, বা তারা হয়তো শুটের ব্যাপারেও আমাকে কোনো কিছু হেল্পও করবে না। তোর মা তোকে মানে এই প্রফেশনে হেল্প করে? না, করে না। করে না? না। মানে তোর মা চাই না যে তুই এটা করিস? হ্যাঁ, চাই না। মানে ওই লুকিয়ে চুরিয়ে তোকে করতে হয় নাকি? না, লুকিয়ে চুরি না, আমি যেখানে যাই মাকে বলেই যাই, মানে পছন্দ করে না অতটা। মানে আমি যেখানে যাই মাকে বলেই যাই যে শুটে যাচ্ছি, বা মাও তো চিন্তা করবে না কোথায় গেল। একদম, হ্যাঁ, একদম। আমি যেখানে যাই এই শুটে যাচ্ছি ওই শুটে যাচ্ছি আমি বলেই যাই। যখন দেখবি কোনো একটা শুটে কমফোর্টেবলি জায়গা আরো আছে একটু একটা, ভয় পাই যে তোমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো রাস্তাঘাটে তো এখন প্রচুর জানো কিরকম মানে জ্যাম, প্রচুর কিরকম গাড়ি বেড়ে গেছে আরো, তো জন্য আরো বেশি টেনশন করে আর কি, যে এত দূরে দূরে কেন যেতে হয়, কি দরকার যাওয়ার, দরকার নেই, আবার যদি কিছু হয়ে যায় তখন কি হবে। বলবি তো এখন তোমার একদম ডাইরেক্ট আশীর্বাদ আমার মাথার উপরে আছে, আমার কিচ্ছু হবে না, সবকিছু উনি দেখে নেবেন, বাস এক কথায় শেষ। মাকেও তো খুশি রাখতে হবে। যাই হোক, আর একটা কথা, ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড এখনো অবধি নেগেটিভ কোনো ঘটনা তোর থেকে শুনবো? নেগেটিভ কোনো ঘটনা এখনো অবধি আমার মানে শোনা হয়নি বা দেখেনি, বা কেউ আজ অব্দি বলেনি। তো একজনের সাথে আলাপ হয়েছিল ফেসবুক থেকেই, ফটোগ্রাফার। তা আমি যখন জিজ্ঞেস করি যে তুমি কি শুট করো, বলেছিল হ্যাঁ। তো আমি বললাম যে তুমি এরকম প্যাকেজ শুট করতে, বা আমি যদি বাড়িতে হয়তো মডেল সাজিয়ে যে আমি নিয়ে গেলাম, তো তুমি কিরকম কি চার্জেস নাও? তো উনি তখন আমাকে একটাই বলেছিল, কিছু দিলেই তাহলে কিছু পাবে। তো আমি বলছি কেমন, তো তোমার কিরকম কি নাও প্যাকেজ, তোমার টাকা পয়সা কিরকম নাও? তো বলেছিল না টাকা পয়সা না, আদার্স। তাই শোনো, আমি টাকা দিতে রাজি, বাট আদার্স না। আমি এখানে কাজ করতে এসেছি। ওখানে কি দেখাচ্ছে? নরমালি তো লাইটটা চলছে তো? হ্যাঁ, ঠিক আছে কন্টিনিউ। তো তখন আমি বলেছিলাম যে আমি কাজ করতে এসেছি, তো আমি কাজ করব। তো ঠিক আছে তুমি রাখো, তোমার সাথে কোনো কথা নেই। তো আমি টোটালি কথা বলা বন্ধ। আর একটু মুখের সামনে নিয়ে কথা বলতে হবে। মানে এই একটাই তোর জীবনে, মানে হ্যাঁ, এই একটাই তোর বলেছিল। জীবনে নেগেটিভ ঘটনা? নেগেটিভ ঘটনা বলেছিল। এটা কোনো নেগেটিভ ঘটনাই না। বাসে উঠে কন্ডাক্টর যদি তোর কাছে 4 বার টিকিট চায়, টিকিট দেওয়ার পরেও সেটা নেগেটিভ ঘটনা হয় না। আদার্স এমনি এখনো পর্যন্ত কোনো নেগেটিভ ঘটনা আমার সাথে ঘটেনি। ঠাকুরগুলো বলতে কোনো সময় ঘটেনি। ভগবানকে বলি এটাই যেন আগামী ভবিষ্যতে এরকমই হয়, যে কারুর কাছে কোনো নেগেটিভ স্টোরি না থাকে। এটা আমি বলে আগামী দিনে যেন কারোর কাছে নেগেটিভ স্টোরি না থাকে জিনিসটা। জগৎটাকে এত ছোট করে ফেলতে হবে, জগতে সবার সাথে সবার পরিচিতি লেভেলটা এত বেশি বাড়াতে হবে যে সবার সাথে সবার কানেক্ট থাকবে, যেখানে কেউ কাউকে কোনো খারাপ কথা বলার আগে ভাই ও কিন্তু আমাদের এর সাথে কানেক্টেড, ওর সাথে কানেক্টেড। যেখানে যাবি সেখানে মিনিমাম 5টা কন্ট্যাক্ট তৈরি করে বেরোবি। আমি নিজে থেকে কাউকে যদি আমার ভালো লাগে তার সঙ্গে গিয়ে আলাপ করি। আজকের ডেটেও আমি কে জানি না, আমি জেডি কিনা জানি না, আমি জেডি স্যার কিনা জানি না, আমি কিচ্ছু জানি না। আমি স্ট্রেট কাট তাকিয়ে গিয়ে বলি, স্যার আপনার ভাইবসটা না আমার দারুণ লাগলো। প্রত্যেকটা মানুষ প্রশংসা শুনতে ভাই সবাই ভালোবাসে, হ্যাঁ, নিশ্চয়ই। তাই তো? হ্যাঁ, একদম। তাকে যদি তুই একটু প্রশংসা করিস, স্যার সে আপনার আরো ভাইবসটা বেশি না, খুশি হয়ে আরো বেশি উচ্ছ্বাসিত। তার সাথে উৎসাহিত একটা হয়ে স্যার যাবে। আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি, যখনই তুই তাকে বলবি আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি, সে কিন্তু অনার্ড হবে।
হ্যাঁ দেন তার নাম্বারটা সেলফিটা তুলে তাকে বলবি স্যার যদি কিছু মনে না করেন আপনার ফোন নাম্বারটা পেতে পারি। নাম্বারটা নিল একটা মেয়ে, ও শিওর সে তো মানে গদগদ হয়ে যাবে। নাম্বারটা নিলি, ওই নাম্বারটা ওই ছবিটা দিয়ে সেভ করবি এবং বাড়িতে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপে ওই ছবিটা পাঠিয়ে বলবি স্যার আমি আপনার সাথে আমার আলাপ হয়েছিল। নিজের কন্ট্যাক্ট ডিটেলসটা নিজের মতন করে একটা ফোনের ভেতরে সেভ করে রাখবি, ওটা তাকে দিয়ে পাঠাবি, বলবি স্যার এটা আপনি সেভ করুন। সেখানে তার পরিচয়টা লেখা থাকবে, নাম লেখা থাকবে, মডেলস লেখা থাকবে, ট্রেনার লেখা থাকবে, সবকিছু। এতে তোর একটা সুবিধা আছে কি, সে তুই নিজে থেকে যেচে তার কাছে এসছিস, তার সাথে আলাপ করেছিস, এটা তার সারা জীবন মনে থাকবে। প্রতিটা অনুষ্ঠানে সেজেগুজে যাচ্ছিস মানে তুই যদি 5টা কন্ট্যাক্টস নিয়ে বেরোস, কোনো একটা কন্ট্যাক্টস দেখবি তোকে ঠিক ভগবান পজিটিভ দিয়ে দেবে। আর যত তোর কাছে ডেটাবেস বাড়বে, যত তুই মানুষের সাথে বেশি কানেক্ট হবি, দেখবি তোর জগৎটা অনেক বড় হয়ে যাবে। আজকের ডেটে তুই তো পরিবার ভাবছিস, তোর পরিবার শুধু তোর কাছে, তো আগামী মানে আজকের পর থেকে আমি বলছি তোর কাছে একটা এত বড় জগৎ চলে আসবে না। মানুষ দেখবি তোকে নিজে থেকে ফোন করবে, আপনাকে জেডি স্যারের লাইভে দেখলাম, আপনি মেকআপ আর্টিস্ট, আপনি আপনার কাজ পাঠান। এইবার তার সাথে কথা বলা। আর এটা তো শিখেই গেছিস যে কেউ যদি ব্যাড বিহেভ করে, কেউ যদি নেগেটিভ কিছু বলতে চেষ্টা করে, সেটা কিভাবে কাটাবো সেটা তো শিখেই গেছিস। কেউ যদি বলে যে তুমি আমাকে এটা দাও তাহলে আমি ওটা দেবো, তাহলে বলবি স্যার ঠিক আছে, আপনি আমার কাছে আছে বলেই তো আপনি চাইছেন, আপনি একটা কাজ করুন, আপনার কাছে যেটা আছে সেটা আপনি আগে প্রমাণ করুন, আমি তো আছি, আমি তো দেখতেই পাচ্ছেন আমাকে, টাইপ অফ দ্যাট। না করলে জিনিসটা ওখানে শেষ হয়ে যায়। দুঃখ পায়, সে কষ্ট পায়, দুঃখ কষ্ট কাউকে দেবো না, সবার সঙ্গে একটা গুড ভাইবস নিয়ে মিশবো। প্রত্যেকটা মানুষ না কোনো না কোনো একটা আশা নিয়ে চলে, হোপের ওপরেই জগৎ চলে, তাই তো, হোপের ওপর জগৎ চলে। একটা মিষ্টি হাসি একটা মানুষকে অনেক দূর পৌঁছে দিতে পারে, যেটা দীপিকার কাছে আছে। হেভি দীপিকাকে খালি আমি একটা চ্যাটের স্ক্রিনশট পাঠাবো আজকে, হয়ে গেল, দীপিকা রাতের ঘুম চলে যাবে আজকে। ঠিক আছে, যাই হোক, এবার ঘটকালির জন্য যদি আমি পাই, বাবা এই না ওই ঘটকালি করো না। নট নাও। না, না। আমি আমার বোন সাংঘাতিক সুন্দরী, আমার ভাগ্নি দারুণ সুন্দরী, দুজনকেই আমি 28-এর পর বিয়ে দিয়েছি। দুজন আলোচনা করতে বসে এই পিঙ্কি, এই আমার বোনের নামও পিঙ্কি, ওর কথা বলছি, এই পিঙ্কি, ও পিঙ্কি দি, আমাদের মনে আর বিয়ে হবে না গো। ওই রকম সুন্দরী দুটো মেয়ে, মানে পুরো জগৎ যার জন্য পাগল, তাদের বিয়ে হচ্ছে না কেন? আমি একটাই কথা, 28 বছর পর্যন্ত আগে কেরিয়ার তৈরি করো, তারপরে বিয়ে করবে। না কোনো বছরই না, বিয়ে তো করতে চাই না, আমি ওয়ার্ল্ড ট্যুর করব। ওয়ার্ল্ড ট্যুর করবি? আর আমি আরো মানুষকে কিভাবে সুস্থ করব আমার যোগার মাধ্যমে, আমার ফিজিওথেরাপির মাধ্যমে। আরে সুস্থ তুই তো করবি, তোকে তো নিজেও সুস্থ থাকতে হবে, তোকে তো নিজেও সুস্থ থাকতে হ্যাঁ, হবে। নিশ্চয়ই ওদের ভালোবাসাতেই আমি সুস্থ থাকবো, ওরা যে আশীর্বাদগুলো করে আমায়, ওতেই আমি অর্ধেক সুস্থ হয়ে যাই, বাস আমি ওটাই আমার কাছে। অফ দ্য ট্র্যাক একটা কথা বলছি, যেটা আমি তো তোদের কাছে একটা বাবার মতন, তো একটা মজার কথা বলছি। প্রতিটা মেয়ে বিয়ের পরে দেখবি বন্ধুরা বলে কিরে ভাই বাচ্চা কবে হবে, তারা বলে এখন 5 বছর কিছু ভাবছি না। বাকিটা আমি বললাম না, বাকিটা তোরাই জানিস। ভগবান যেটা লিখে রেখেছে সেটা কেউ আটকাতে পারবে না, সেটা দেখা যাবে, বাট সেটা ভগবানই জানে। আচ্ছা, তোর মানে ফ্যাশন ইন্ডাস্ট্রির নেগেটিভ কোনো? না, আমার সেরকম কোনো নেগেটিভ নেই, মানে সেরকম কিছু নেই না। তোর তো সবই পজিটিভ এখন অব্দি, যা আমার কাছে নিয়ে গেছে। আমার সবই পজিটিভ। আর কেউ যে তোকে কিছু বলবে, তুই এমন একটা ইনোসেন্ট লুকস সবাইকে দিস, বাবা তুই এমন একটা ইনোসেন্ট লুকস দিস, কেউ আর তোকে বলতেই সাহস পায় না। এবার আমার কাছে এসে যার যত আবদার আমার কাছে, ও জেঠিদা দেখো না, কি আমি তো বুঝতে পারছি না, আমি ভীষণ মানে জানতে ইচ্ছে করছে কে। আমি সেদিনকে বলেছি
দেখ ও কিন্তু আমার মেয়ে, আর সেকেন্ড যেন কথা না হয়। ও যদি তুমি একেও মেয়ে বানিয়ে দিলে, আমি বললাম হ্যাঁ ও তো আমার মেয়ে, ও তো প্রথম দিন থেকেই আমার মেয়ে ছিল। তখন আমি বললাম দেখ একটু অপেক্ষা কর, তুইও একটু দাঁড়িয়ে নে, তুইও একটু কেরিয়ারে দাঁড়িয়ে নে, তুইও তো এখন খুব একটা বেশি বেপাতি করিস না, তোকে দেখতে শুনতে ভালো সব ঠিক আছে, কিন্তু আগে কিন্তু মাথায় পোপো করে ঘুরছে। মানুষটাকে দেখবে। ঠিক আছে ঠিক আছে, রাত্রিবেলায় বলে দেবো তোকে যা, কিন্তু ছেলেটাকে বললে ছেলেটা তো সামনে আসতে পারবে না, সে লাইভও দেখছে এখন। এই রে, এই রে। তার চিন্তা, সে আমাকে মেসেজ করছে এসে পৌঁছেছে কিনা, আমি বললাম হ্যাঁ পৌঁছে গেছি। সে বললেও সামনে আসবে না, কারণ কে সে? আচ্ছা 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 আচ্ছা, না তোর ভালো লাগবে। আচ্ছা, কিন্তু সেও যেহেতু এখনো মানে দেখ একটা জায়গাতে তো আমি বাবা, আমি সবসময় চাইবো আমার মেয়ের যার সাথেই বিয়ে হোক তার সচ্ছলতাটা কিন্তু একটা সাবজেক্ট। ভাই পয়সা ছাড়া কিচ্ছু হয় না, পয়সা ছাড়া কিছু হয় না, তোর সচ্ছলতাও দরকার। আচ্ছা আর একটা জিনিস যে আমার সাথে তোদের দুজনের কিভাবে আলাপ, তোর কিভাবে আলাপ আমার সাথে? তোমার সাথে তো আমার ফেসবুকে আলাপ হয়েছে। আচ্ছা মানে কবে? হয়ে গেল, অনেক মাসই হয়েছে। তারপর তো আমরা তো একসাথে তো শুটেও গিয়েছিলাম, তুমি ওই বিজয় সম্মিলিত শুটে, সেদিনকে তো ফার্স্ট টাইম তোমার সাথে আমার দেখা বিজয় হয়েছে। সম্মিলিতে তুই এসেছিলি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের ওই আলটা ক্লাবে মানে তুই সেই মানে মেট্রোয় করে তুই আসছিলি সেটাই, হ্যাঁ, সেই একসাথে দিনটা দেখা না? হলো তোমার সাথে। আচ্ছা সেই দিনটাই তোর সাথে আমার প্রথম দেখা হ্যাঁ, প্রথম হয়েছিল। দেখা, তার আগে কথা হয়েছে। আচ্ছা কথা হয়েছে তোমাদের গ্রুপেও আমি আছি, তার আগে গ্রুপেও ছিলাম, কথাও হয়েছে, কিন্তু দেখা সেদিন ফার্স্ট হয়েছিল। আর তোর সাথে আগের দিনে শুটে? আগের দিনের শুটে, ক্যালেন্ডার শুটে, ওই কিং স্টুডিওতে, তখন আপনার সাথে আমার আলাপ হয়েছে। তুই মনে হয় একটা গ্রুপ ছবি চলেছিলাম, সেখানে তুই ডান দিকের এইরকম জায়গায় দাঁড়িয়েছিলিস, এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলিস। হ্যাঁ হ্যাঁ। ওই একটা ওই একটা স্কার্ট। না, এর আগেও তোমার সাথে আমার দেখা হয়েছিল একবার। আমি একটা নীলা ফটোগ্রাফিতে গিয়েছিলাম। ফটোগ্রাফি? হ্যাঁ, আমি আগমনী শুট করতে গিয়েছিলাম। ওই সেন্ট্রাল এভিনিউতে, হ্যাঁ, সেন্ট্রাল এভিনিউতে একটা রাজবাড়িতে তো? রাজবাড়িতে, হ্যাঁ, ওই দিনকে তোমার সাথে ফার্স্ট আমাকে তখন মেকআপ আর্টিস্ট মেকআপ করছিল। ও আর তুমি- তুই ওই রুমটার ভেতরে ওই পাশটা বসে মেকআপ হ্যাঁ, করছিলি, হ্যাঁ। তখন তোর কমপ্লিট হয়নি না, তখন? কমপ্লিট হয়নি। তুমি এসে তারপরে তো কিছুক্ষণ থেকেই চলে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, ওই আমার দিনকে সেদিনকে তোমার সাথে তখন first- মন্দারমণি হ্যাঁ। যাওয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেদিনকে ওই গৌরাঙ্গদা তোমার সাথে আমাকে আলাপ করিয়েছিল, কিন্তু সেদিনকে অত তোমার সাথে আলাপ হয়নি, মানে তোমার অনেক তাড়া ছিল সেদিনকে। তারা আমার তো আমি এক ঘন্টা বলে যাই, আমি আধ ঘন্টা 45 মিনিটে পালিয়ে আসি, কারণ হয়ে ওঠে না আমার তো, অনেকগুলো জায়গায় যেতে হয় রোজ। যাই হোক, এবছর বসন্ত উৎসবটা দুজনকে এনজয় করতে হবে। দুজনের কেরিয়ারের ওই দুটো দিন কোনো শুট নিবি না, কারণ ওই দুটো দিন যদি তুই মাঠকে দিতে পারিস, প্রতিদিন তোর সাথে 100টা মানুষের আলাপ হবে, আসে 60,000 মানুষ, কিন্তু দুদিনে যদি ভাগ্য করা হয় 30,000 মানুষও যদি ধরা হয়, 30,000 থেকে তোর সঙ্গে যদি 100টা মানুষের যদি দুদিনে আলাপ হয়, দুদিনে 100-200 জন মানুষ, তোর 365 দিন তোর কাছে কাজ থাকবে। শুধু তাই না, একটা পরিবারও না, পাচ্ছিস আমি তো তুই। গিয়েছিলাম, আমার ভীষণ আমি এনজয় করেছি খুব, মানে আমি তো যত বছর মানে বাঁচবো তত বছর আমি যাব বসন্ত উৎসবে, আমার খুবই ভালো লেগেছে। এই ভালোবাসাটাই হয়তো, এই ভালোবাসাটার জন্যই আমি হয়তো অনেক টেনশন নিই মাথায়, সারাটা বছর টেনশন নিই যে বসন্ত উৎসবটাকে আমি কিভাবে ভালো করব, কিভাবে নতুন করে সাজাবো, কিভাবে নতুন কিছু করব, সারাটা বছর এটা নিয়েই ভাবি। আমার কাছে প্রতিটা ফেস্টিভ্যালই আমি ভীষণ ভাবে মানে এনজয় করি, তখন আর ভাবি না যে আমার পায়ে ব্যথা হচ্ছে, লাগছে, মানে তখন ওই মুহূর্তে আমি এইটাই একদম তোকে out দেখে করে শেখার দিই। আছে, এইটাই। আমাদের একজন প্রবীর সরকার বলে আমাদের একজন অ্যাথলেটিক আছে, যে অলিম্পিকে র্যাঙ্ক করেছিল, তার একটা পা নেই, সে একটা পা ছাড়া সে প্লেটেড পা বসিয়ে সে অলিম্পিকে গোল্ড মেডেল আমিও পেয়েছিল। তাই, আমিও আমার পা তো এরকম প্রবলেম, তো আমিও হয়তো অনেক যোগাসন করতে পারি না, কিন্তু আমি তাও কম্পিটিশন খেলেছি, 2024-এও ফার্স্ট হয়েছি, আবার 2025-এও ফার্স্ট হয়েছি, একদম ফার্স্ট প্রাইজ পেয়েছি কম্পিটিশনে। আমি অল বেঙ্গল চ্যাম্পিয়ন ছিলাম, হ্যাঁ তোর ছবিগুলো খানিকক্ষণ আমি অল বেঙ্গল চ্যাম্পিয়ন ছিলাম, কিন্তু আমি এই অ্যাক্সিডেন্টের পরেও এই পা নিয়েও আমি ফার্স্ট হয়েছি। যাক, নিজেকে গর্বিত মনে করছি যে তোদের পাশে বসে আছি, ভেরি গুড। যাই হোক, আর এবার
আমাদেরকে ইয়েটা শেষ করতে হবে, অনুষ্ঠানটা শেষ করতে হবে। শেষ করার আগে দুজনকেই বলছি, ধর তোকে বলছি, তুই একটা মেকআপ আর্টিস্ট, ধর তোকে একটা অর্গানাইজেশন 2 লাখ টাকা দিল তোর প্রফেশনে কিছু করার জন্য, তুই সেটা কিভাবে কাজে লাগাবি? আমি সেটা কাজে লাগাবো যে আমার খুব ইচ্ছে আছে আমার নিজের একটা পার্লার খোলার। ভেরি গুড। আমার খুবই ইচ্ছে আছে নিজের পার্লার খোলার। তো সেখানে আমার বোনেরও হেল্প করছে। তো এই নিয়ে আমার বাড়িতে আমার বোন, আমাদের এই নিয়ে কথাবার্তা চলছে। তো নিজে এটা ব্যানার বানাতে দিয়েছি আমরা। তো ব্যানারটা করবো আর অনলাইনে আপাতত কাজ শুরু করব। দুজনেরই, আমার বোন আমার দুজনেরই একটা ইচ্ছে আছে। তো এই নিয়ে এখন চলছে। তো ইচ্ছে আছে যেটা নিজের একটা কিছু হোক, পার্লার প্লাস সেই জায়গাটা আমি একটা স্টুডিও করার। তো ডিজাইনার হিসাবে এটা খুবই ইচ্ছে আছে। মানে যে টাকাটা তোকে যদি একটা অর্গানাইজেশন টাকাটা দেয়, সেই টাকাটা তুই এইভাবে কাজে লাগাবি, এই প্রফেশনে তুই কাজে লাগাতে পারবি, তাই তো? উইথ পরিবার। ভেরি গুড। এটাই আমার এটা শোনার জন্য আমার কান খসখস করে যে এই টাকাটা যদি তারা কাজে লাগাতে পারে। তার জন্য আমি খুব দৌড়দৌড়ি করছি, একটা জায়গা পর্যন্ত পৌঁছেও গেছি, শুধুমাত্র ডিস্ট্রিবিউট বাকি আছে। তোর ক্ষেত্রে তোর কোনো এরকম স্বপ্ন আছে যে আমার এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার হবে যেখানে আমি যোগা শেখাবো, টাইপ অফ দ্যাট? আমি বেটার ট্রিটমেন্ট করাতে চাই আমার পায়ের। তোর নিজের জন্য? হ্যাঁ, তারপর তো ওগুলো তো আছে, আমি নিজে ভালো হয়ে গেলে তো আমি ওগুলো নিজেই আরো সবাইকে ক্লাস করে নিজেই করে নেবো। আমার পা ফোল্ড হয় না, তো তাই জন্য অনেক প্রবলেম হয়, অনেক আসন করাতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। আমি ডান্সে খুব ভালো, ডান্সও শেখা আছে, আমার গানও শেখা আছে, বাট আমি কোনোদিনও ডান্স করতে পারবো না। আমার যখন দেখি না যারা ডান্স স্টেজ শো করে, আমার এতটা কষ্ট হয় না, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যখন সবাই ধরো কম্পিটিশনে যায়, যোগাতে যায়, আমি তো দেখি, জাস্ট ফোনে দেখি ওগুলো, বা আমার তখন কষ্টে বুকটা ফেটে যায় যে ওই আসনগুলো তো আমি পারতাম, কিন্তু আমি ওগুলো কোনোদিনও করতে পারবো না। ভীষণ কষ্ট হয়। আমি হয়তো ভগবানকে বলি যে যদি আমার পাটা ঠিক হয়ে যায়, আমি দেন আবার ওগুলো করতে চাই, ওগুলোই করতে চাই। আমি আবার ওই আসনগুলো করতে চাই, আমি আবার অল বেঙ্গল খেলতে চাই, আমি ন্যাশনালে যেতে চাই। সব হবে। রিয়া আলোক লিখেছে, আভি না যাও ছোড়কর দিল আভি ভাড়া রহি। আসলে ওরা দুজনেই, ও নয় কাছে থাকে, ও একটু দূরে থাকে, ওর সাথে বোন আছে, যে কারণে একটু তাড়াতাড়ি ছাড়াটা দরকার। কারণ আমাদের তারপরে ফটো সেশন থাকে, একটু আমরা খাওয়া দাওয়া করি একসঙ্গে বসে, সবকিছু মিলিয়ে একটা সময় চলেই যায়। যাই হোক, শেষ করার আগে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আচ্ছা একটা জিনিস বলি, সেটা হলো এমন কি মিস করিস তোরা, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই যে তোরা দুজন কাজ করছিস, কি হলে আমাদের এই ইন্ডাস্ট্রিটা উন্নত মনে হতো, আরো ভালো হতো মনে হতো, সিকিউর মনে হতো, এমন কিছু মাথায় আছে তোদের? তুই বল। এমন কিছু মাথায় সেরকম ভাবে এখনো আসেনি। তো ফার্স্ট আমি যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ঢুকেছি, এই জার্নিটা শুরু হয়েছে, তো সেই হিসাব মতো আমি আরো চাই জার্নি করতে। তো সেই হিসাব মতো মাথায় কিছু আসেনি। তুই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এমন কিছু হলে যেটা মনে হতো, যেমন আমাদের বাড়ির সামনে রাস্তাটা যদি সিমেন্টের হতো তাহলে আমরা ভালোভাবে হাঁটতে পারতাম, পিচের হলে আরো সুন্দর হতো, টাইপ অফ দ্যাট, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এমন কি হলে ভালো হতো? মাথায় আসছে না, তাই তো? মাথায় আসছে না, যেটা আমারও বলি, জার্নিটা একদম নতুনই। সব থেকে বেশি যেটা দরকার ছিল সেটা হলো আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, যেহেতু তোদের সঙ্গে এখনো কোনো খারাপ ঘটনা ঘটেনি, সেই যে তোরা হয়তো সেরকম ব্যাপারটা বুঝতে পারছিস না। সাবজেক্ট ইজ দ্যাট, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেটা অভাব রয়েছে সেটা হলো গভর্নমেন্টের একটা সার্কুলেশন, নিয়ম। বাড়িওয়ালা ভাড়াটেরও একটা নিয়ম আছে, হ্যাঁ আছে। দোকানদার আর খদ্দের মধ্যে একটা নিয়ম বাঁধা আছে যে আমি তোমাকে পয়সা দেবো ভাই, তুমি আমাকে সঠিক জিনিসটা দেবে, মাপটাও সঠিক দেবে, আমি তোমার সঙ্গে ভালো ব্যবহারটাও করবো। তেমন আমাদের এই ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কোনো রকম রুলস অ্যান্ড রেগুলেশন নেই। আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আইটা ক্লাবের কাছে আছে, আমাদের কাছে আছে, এবং আমি সেটা যারা মানে তারা মানে, যারা মানে না তারা তো না মানার জন্যই জন্মেছে।
এটার জন্য আমরা একটা গভর্নমেন্টের কাছে অ্যাপিল করেছি, যে অ্যাপিলটা গভর্নমেন্ট মেনেও নিয়েছে এবং সেটা খুব শীঘ্রই লাগু হতে চলেছে, যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এমন কোনো নেগেটিভ ঘটনা ঘটবে না, এটা ওরা একটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এটা আমারই তত্ত্বাবধানে হয়েছে এবং খুব শীঘ্রই একটা এরকম টাইপের রুলস অ্যান্ড রেগুলেশন গভর্নমেন্ট হয়তো সামনে নিয়ে আসছে, যেখানে এই যে ইন্ডাস্ট্রিটা, এই যে জগৎটা, এই জগতে কিভাবে কাজ হবে। যেমন তুই একটা মেকআপ আর্টিস্ট, তুই কাজ করতে গেছিস, তুই এত কাজ, তোর সঙ্গে খারাপ ঘটনা ঘটেনি বলে এখনো তুই কাজ করেছিস, দিনের শেষে বলছে আমার গুগল পে কাজ করছে না, পয়সা দিল না, তারপর থেকে তার ফোন লাগছে না, ফোন ধরছে না। হয় মেকআপ মডেল, তুই মানে মানে এখনো অবধি পেমেন্ট নিয়েছিস কারোর থেকে? হ্যাঁ, আমি তো পেড শুটই করি। পেইড শুটই করিস, হ্যাঁ। ঠিক আছে। পেইড শুটের টাকা দেওয়ার সময় গুগল পে কাজ করে না অনেকের, সারাদিন গুগল পে কাজ করছে, হোটেলের পেমেন্ট দিচ্ছে, গুগল পে কাজ করছে, কিন্তু পয়সা দেওয়ার সময় এই সবগুলো তারা বলার জায়গা পায় না, এই সবগুলো তারা বলার জায়গা পায় না, মানে কোনো গ্রিভেন্স সেল নেই। বাট ইয়েস, গ্রিভেন্স সেল আছে, আইটা ক্লাবের গ্রিভেন্স সেল আছে, যেখানে কেউ যদি আমাকে, একদিন গ্রুপে একজন খুব লিখছিল, আমি তাকে লিখলাম যে তুই যদি আমাকে এটা একটা লিখিত কমপ্লেন দিস, তাহলে আমি তোকে এটা 4 ঘন্টার মধ্যে সলভ করে দেবো। সে আমাকে ইনবক্সে এসে পিং করলো, আমি তার 4 ঘন্টাও লাগেনি, আধ ঘন্টার মধ্যে আমার তার প্রবলেম সলভ হয়ে গেছে, কাজ করেছে, পয়সা পাইনি। আমি কমপ্লেনটা নিলাম, কমপ্লেনটা নেওয়ার পরে যাকে কমপ্লেন তাকে বললাম, দেখো ভাই, আমাকেও কমপ্লেন করেছে, আমি কমপ্লেনটা আমার কাছে রাখছি, আমি কমপ্লেনটা এখনো দেখেছি তাকে বলছি না, তুমি একটা কাজ করো, সামান্য টাকার তো ব্যাপার, টাকাটা তুমি ওকে দিয়ে দাও, দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমি ওকে বলি দেখ তোকে তো টাকা দিয়েই দিয়েছে, তাহলে তুই আর কমপ্লেন কেন করবি। সে বললো হ্যাঁ দাদা প্লিজ দাদা তুমি কমপ্লেনটা নিও না। আমি এই কমপ্লেনটা করার আগেও বলতে পারতাম, কেন বলিনি? অনেক সময় কি হয়, আমি দুধে এক হয়ে যায়, আটি গড়াগড়ি খায়। আমি হয়তো ওনাকে বললাম, ও বলল, ওর সাথে ওর অ্যাডজাস্ট হয়ে গেল, আমি মধ্যিখানে, আমি একটা সিনিয়র মানুষ, আমার সম্মানের ভয় আছে, সম্মান হারানোর ভয় আছে। এরকম ভাবে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে রেগুলার কিছু না কিছু হয়, যেগুলো সলভ করাটাই হচ্ছে আগামী দিনের ইচ্ছা। যাই হোক, শেষ করার আগে ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদেরকে 1 মিনিটে একটা কিছু বল। তোমরা কিভাবে উন্নতি করবে, কিভাবে কাজ করবে, কারোর দিকে তাকাবে না, টাইপ অফ দ্যাট। তোমরা সবাই ভালোভাবে মানে আরো এগিয়ে যাও। তো আমি নিজেই তোমাদের সাথে কাজ করব, আমি নিজে চাই তোমাদের সাথে আরো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আরো ভাবে যুক্ত হতে। তো স্পেশালি দীপিকা দি আর অনিক, তো আমি চাই আগামী দিনে তোমাদের সাথে আমি আরো আরো কাজ করব, আরো আরো ভাবে যেন এগোতে চাই। তো তোমরাও আমাকে একটুখানি কিছু শিখিয়ে দিও, তোমাদের কাছে আমি আজকে তোমাদের জন্য আজকে আমি এই জায়গাটায় আছি। তো স্টপ, তোমাদের সাথে আমি আগামী দিনে আরো কাজ করতে চাই। আমারও তাই, মানে আমি মডেল, তো আমিও আরো সবার সাথে কাজ করতে চাই, সব ফটোগ্রাফারদের সাথেই কাজ করতে চাই, আর সবাই ভীষণ ভালোবাসে আমায় সবাই। তো কনফিডেন্সের সাথে একটা কথা বল, বসন্ত উৎসবে সবার সাথে দেখা হচ্ছে। একদম বসন্ত উৎসবে সবার সাথে দেখা হচ্ছে। সবার সাথে। তো আমি ফার্স্ট টাইম এবছর যাবই যাব, তো কোনো বছর যাবো করে হয়নি, বাট আমি এবছর যাবই বসন্ত উৎসবে। আমি তো যাচ্ছি। এবং তোকে খুঁজতে খুঁজতে কেউ কিন্তু মাঠ অব্দি পৌঁছবে, এটার গ্যারান্টি রইল আমার। সুতরাং সাজগোজটা সেরকমভাবে রাখি। বাড়ি থাকো, আমি আসছি, তুমি থাকো ওখানটা, ঠিক আছে, আমি পরেক্ষণে আমি একটু ঘুরে ঘুরে কাজ করে, আমার আরো বন্ধু বান্ধব আছে, তো তাদের সাথে আলাপ করে তুমি দাঁড়িয়ে থাকো, ওয়েট করো, আমি আসছি, টাটা বাই। তারপরে দেখা গেল কোমর ধরে দুজনে কাপেল শুট করছে, তারপরে দেখা গেল বাচ্চা মধ্যিখানে দাঁড়িয়ে ফ্যামিলি শুট হচ্ছে। না না না, এরকম কিছু হবে না। কাজ কেরিয়ার নিয়ে, শুধু শুধু কেরিয়ার নিয়ে এগোবো। আরো আমার খুবই ইচ্ছা আরো ভালোভাবে কেরিয়ারটাকে লাইক করতে চাই আমি। তো আস্তে আস্তে করে এখান থেকে এমনও আমি চাই যে আমি বাইরেও যেন যেতে পারি। বাহ বাহ, আমার খুবই ইচ্ছে আছে যে আমি এইখানে প্লাস আমার বাইরে যা গিয়েও, এটা আমার খুবই ইচ্ছে যে আমি একবার দুবার বাইরে, বাট আমি একবার দুবার বাইরে গিয়েছি, আমি যে গুরুর কাছে কাজ শিখেছি মেকআপ কোর্স, ত্রিদীপ দা, তো ত্রিদীপ রং, তো দাদার সাথে আমি টাটানগর, জামশেদপুর, সব জায়গায়, মন্দারমণি, সব জায়গায় আমি কাজে যেতাম। প্লাস আর এক দিদি আছে, আমরা সব একসাথে থাকতাম।
ওই দিদির সাথেও মানে ধানবাদে টুকটাক জায়গায় আমি কাজে বাইরে গিয়েছি। তো আগামী দিনে আমি চাই যে আমি আরো যেন যেতে পারি, নিজের থেকে নিজে কাজ ধরবো, নিজে যেন আমি করতে পারি কিছু, সেটা আমার খুব ইচ্ছা। সেটার জন্য যেটা করতে হবে, সেটার জন্য প্রতিদিন তোকে প্র্যাকটিস করতে হবে। যেমন আমরা বাচ্চাকে বলি এই পড়তে বস, যেমন আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, তেমনি আমাদেরও এই প্রফেশনকে সময় দিতে হবে। সময় দিতে হবে। আর এই- এটাই এখন চলছে যে সময় টোটালি প্রফেশনটাকে পুরো টোটালি সময় দিচ্ছি। তো এই শুট ওই শুট এই শুট করে করে টোটালি সময় দিচ্ছি এদিক থেকে। তার চেয়ে বড় জিনিস হচ্ছে जो दिखता है वही হতা হ্যাঁ। बिकता है। প্রতিদিন নিজের কাজ আইটা ক্লাবের ফেসবুক পেজে পোস্ট করবি, মডেলের কে নাম দিয়ে ট্যাগ করে, ফটোগ্রাফারের নাম দিয়ে ট্যাগ করবি, করে শুট কোথায় হয়েছে, ধর কিং স্টুডিওতে, কিং স্টুডিও @ কিং স্টুডিও লিখবি, লিখে সেই ছবিটাকে ছাড়বি, 1,10,000 মানুষ দেখতে পাবে। সেখান থেকে তুই যদি অ্যাভারেজ 7 দিনের রোজ পোস্ট করিস, তোর কাছে, আমি তোকে আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, তোর কাছে কাজের কমি থাকবে না। ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখবি, আজকে তোকে আমি গ্রুপে অ্যাড করে দেবো, জানি না তুই কতগুলো গ্রুপে হ্যাঁ, আমি তো আছিস। আছি। হ্যাঁ, আমি আইটা গ্রুপে আছি। আইটা গ্রুপে আছিস, হ্যাঁ, আর আইটা কোনো গ্রুপে? আছি। হ্যাঁ, আরো অনেক গ্রুপে অনেক আছি। গ্রুপে তো হ্যাঁ, অনেক যখনই গ্রুপে আছি। একটা আইটা গ্রুপে কেউ অ্যাড করে দেবে, সঙ্গে সঙ্গে সেই নাম্বারটা বিভিন্ন রকম গ্রুপে অ্যাড হয়ে যায়। সেখানে গিয়ে প্রতিদিন ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে ব্লাস্ট কর। দিনের শেষে দেখবি ফটোগ্রাফাররা ঝাঁপিয়ে পড়বে তোর সাথে কথা বলতে, এবং তারা দেখ খারাপ ভালো কথা বললে খারাপ সেটা ভালো তো কথা বলবে, ম্যানেজ সে করতে ম্যানেজ পারবি তোরা। করতেই হয়। বাট কোনো খারাপ ভালো নিয়েই তো জগৎ জগৎ। জগৎ সুতরাং আমরা জানি কিভাবে বাঁচতে হয়। যখন বাঁচতে জানি তখন আমাদের ভয় কোথায়? হ্যাঁ, কিন্তু কাজ আসা, নিজের কাছে ফোন আসা, মেসেজ আসা, এটা সব থেকে বড় ব্যাপার। এটাই হচ্ছে কন্ট্যাক্ট লেভেল তৈরি করা। এটার জন্য কি করতে হবে? সামান্য কাজ, নিজের কাজ ফেসবুকে পোস্ট করলাম, সেখান থেকে কপি মারলাম, লিংক তৈরি করলাম। হ্যাঁ, কেন ফটোগ্রাফারকে আর মডেলকে ট্যাগ করবি? যখনই তুই তাকে ট্যাগ করছিস, তখনই তার প্রোফাইলের যত লোক আছে সবাই তো তোকে দেখতে পাচ্ছে, তারা দেখবি এসে তোকে কমেন্টস করবে। আর একটা জিনিস শিখিয়ে দিই, ভালো ছবি যখন কারুর দেখবি, ভালো মেকআপ আর্টিস্টের কাজ, ফটোগ্রাফারের কাজ যখনই দেখবি, তার নিচে গিয়ে কমেন্টস করবি, পজিটিভ কমেন্টস, গুরু কি করেছো, দারুণ কাজ, ওয়াও। যখনই তুই একটা কাজের ওখানে মেসেজ দিবি, কমেন্টস করবি, সঙ্গে সঙ্গে কমেন্টস আমরা সবাই পড়ি, আমরা লাইক কে করলো, লাভ কে দিল না দেখলেও কমেন্টসটা কিন্তু আমরা পড়ি। কমেন্টসটা যখনই সে পড়বে তখনই তোর প্রোফাইলটা দেখবে, যখনই তোর প্রোফাইলটা দেখবে, ওয়াও দীপিকার নাম দীপিকা, কি সুন্দর কাজ করেছে, বাস তখনই তোকে ইনবক্সে এসে হাই আমার সঙ্গে কাজ করবে। তোকে দেখলো যে বাহ তুই তো বেশ ভালো কাজ করেছিস, ভালো কাজ করেছিস, তুমি কি একে মানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করো, তোর সঙ্গে দেখবি তার একটা কন্ট্যাক্ট তৈরি হয়ে গেল। কমেন্টস অন্য লোককে করলে, পজিটিভ কমেন্টস করলে নিজেরও দেখবি একটা বেশ ভাইবস তৈরি হয়, গুড ভাইবস। এই যে আমি যখন কাউকে বলি তুই অনেক বড় হবি, এই বড় হবি এই কথাটা, জানি না তোরা গীতা পড়েছিস কিনা, গীতার একটা বাণী আছে, যা হয় ভগবানের ইচ্ছেতে হয়, তাই তো? এই কথাটাও হয়তো ভগবান আমার মুখ দিয়ে বলাচ্ছেন যে তুই অনেক বড় হবি। যখন তুই কাউকে গালাগালি দিবি, তখন তোর শেষ হওয়ার পরে দেখবি তোর মাইন্ডটা কেমন ডিস্টার্ব হয়ে যাবে। কিন্তু তুই যদি কাউকে বলিস খুব ভালো থাকো, অনেক খুশি থাকো, দেখবি তোর ইনস্ট্যান্ট তোর মাইন্ডটা কুল হয়ে যাবে, তাই তো? সুতরাং মানুষের কমেন্টসে গিয়ে, মানুষের ছবিতে গিয়ে জায়গা দিয়ে দিলাম তো, অত বড় আইটা ক্লাবের পেজ যেখানে প্রতিদিন 350-400 ছবি পোস্ট হয়, সেই পোস্টে ফটোগ্রাফারদেরকে গিয়ে কমেন্টস করবি, ফটোগ্রাফার তো তোকে ঝাঁপাবে, কারণ তার তো মডেল নিয়েই কাজ, মেকআপ আর্টিস্ট নিয়েই কাজ। তার কেউ যদি তোকে প্রশংসা করে, তুই তার প্রশংসার মধ্যে একটা কেয়ার সাইন, একটা লাভ সাইন তাকে তো দিবি তো, নর্মাল, বাস একটা দোস্তি তৈরি হয়ে গেল। এই দোস্তিটা করানোটাই আমার মেন মোটো। আমার প্রোফাইলে একটা জায়গায় লেখা আছে যে আমি একটা ছাতার নিচে সবাইকে আনতে চাই। কেন? যাতে কারোর গাটা না ভেজে, সবাই যাতে ওই ছাতার নিচে দাঁড়ানোর জন্য একসঙ্গে হয়, গায়ে গা লেগে দাঁড়ায়,
সবাই সবাইকে চেনে। গায়ে গা লাগিয়ে মানুষ কখন দাঁড়ায়? যখন কেউ কাউকে চেনে। এটাই আমার থিম। যাই হোক, শেষ করতে হবে, ওদেরকে অনেকটা দূর যেতে হবে। আজ শেষ করি। সামনে আমাদের খুব ভালো খবর আসতে চলেছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা ব্যাপারটা অ্যানাউন্স করব। আর এবার থেকে অনেকের ডিমান্ড ছিল যে ইন্ডাস্ট্রি নিয়ে কিছু কথা তারা আমার থেকে শুনতে চায়, কারণ যেহেতু জগৎ আমাকে একটা ইন্ডাস্ট্রির বাবা বা গার্জিয়ান বলে ডাকে। এবার থেকে আমি প্রতি সপ্তাহে একটা স্পেশাল ডেটে একটা লাইভ করব, যে লাইভটা অনলি 30 মিনিটসের হবে, যেটা এবার থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভটা করব। সেখানে সবার সব প্রশ্নের উত্তর দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। সাথে থাকবেন। ওটাকে শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।